নমস্কার। কলকাতা দূরদর্শন প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। 51তে পা যাত্রাপথের 5টি দশক, অর্ধ শতাব্দ ধরে বঙ্গ সংস্কৃতির নানা দিকের সুন্দর আমার আপনার ঘরে পৌঁছে দিয়েছে কলকাতা দূরদর্শন। ওই শেষের কবিতার অমিত রায়ের মতো সত্যি মনে হয় সে 5 জনের মধ্যে স্বতন্ত্র পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। তাই আজকের অনুষ্ঠানে স্মৃতি, অভিজ্ঞতা আর আনন্দ ভাগ করে নিতে আসছেন তারাই, যারা এইরকমই স্বতন্ত্র নিজের নিজের ক্ষেত্রে, স্বতন্ত্র পঞ্চম। আসুন তাদেরকে ডেকে নি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, আবির চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা রায়, তনুশ্রী সাহা দাশগুপ্ত, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, একান্নতে পা যাত্রাপথের 5 দশক। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মাননীয় অতিথিরা এসে গেছেন, আপনাদের প্রিয় প্রিয় মানুষ সবাই। শুধু 9 জনের মধ্যে একজন আমাদের খুব প্রিয় মানুষ, সুব্রত ভট্টাচার্য, খেলাধুলোর জগতের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। ওনার থাকার কথা ছিল, কিন্তু উনি এসেও ছিলেন, অসুস্থ বোধ করায় তিনি বাড়ি ফিরে গেছেন। তাকে আমরা মিস করব। দূরদর্শন যেভাবে আমাদের খেলোয়াড়ি জীবনে, আজকে এখন আমাদের খেলোয়াড়ি জীবন না, খেলোয়াড়ি জীবন আজ থেকে 20-25 বছর আগে ছিল। খেলোয়াড়ি জীবনে যেভাবে দূরদর্শন আমাদেরকে উৎসাহিত করেছে, আমরা মুগ্ধ ছিলাম। আমরা তার কিছু প্রতিফলন আমরা সমাজকে দিয়েছি। এই ধরনের অনুষ্ঠান যেভাবে যত্ন নিয়ে করা হচ্ছে, কিভাবে সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে করা হচ্ছে, এগুলো খুবই ভালো। আমি মনে করি যে দূরদর্শন যদি ফুটবলের বা মতো খেলাকে যদি একটু আকর্ষিত করতে পারে, মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি দূরদর্শনের নাম বেড়ে যায়। দেখুন, এক ঝলক তাকিয়ে মনে হচ্ছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোর এক একজন মূর্ত প্রতীক যেন সামনে বসে রয়েছেন। সবাইকে স্বাগত। সংবাদ, সাহিত্যের নানা বৈচিত্র্য, গান, নাচ, আবৃত্তি, খেলা, সমাজ মনস্কতা, বিজ্ঞান বা সিনেমা বা নাটক, কথা শুরু হলেই যেন খুলে যেতে শুরু করবে দশকের পর দশক। একেবারে শুরুর দিকে যখন ক্যামেরায় স্ট্যান্ড নেই, তেমন অভিধানের মধ্যে রেকর্ডিং, অনুষ্ঠানের পরিকল্পনা, ভাষা, উপস্থাপনার ধরন সবই নিজেদের তৈরি করে নিতে হচ্ছে। সেই সময়টা একবার দেখে নেওয়া যাক, কেমন করে পাল্টালো সময়। নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। কলকাতায় টেলিভিশন এলো। ভারতবর্ষের টেলিভিশনের মানচিত্রে কলকাতার নামটি আজ থেকে সংযোজিত হলো। নমস্কার। আজ 9ই অগস্ট, একটি বিশেষ স্মরণীয় দিন। এই সেই ঐতিহাসিক 9ই অগস্ট, 33 বছর পূর্বে, যেদিন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ইংরাজের বিরুদ্ধে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। এই শুভ দিনে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম টেলিভিশন অনুষ্ঠান শুরু হচ্ছে। 1975-এর 9ই আগস্ট কলকাতা দূরদর্শনের পথ চলা শুরু হলো রাধা স্টুডিও থেকে। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, যেন হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার সে কি নৃত্য! ওই নুড়িগুলোকে ঠুংঠাং ঠুংঠাং করে বাজাতে বাজাতে একেবারে কলকল কলকল ঝরঝর ঝরঝর করতে করতে ঢল করে সমুদ্রে পড়ছে। কোন কবিরাজের।
তখন চলচ্চিত্র থেকে সাহিত্য, সঙ্গীত থেকে নাটক, শিল্পের নানা দিকের প্রবাদ প্রতিম শিল্পীরা সমৃদ্ধ করে তুললেন দূরদর্শনের পর্দা। আমি শুধু জীবনের খেলা ঘর হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনে পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। লতা আমাকে বললো যে আমার বাংলা গান গাইতে খুব ইচ্ছে করে। তাই বললাম যদি বাংলা গানই গাইতে হয় তাহলে তুমি রবীন্দ্রসঙ্গীত গাও। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুমে ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। এখন ফলা ফলের ভার ওহে কার দোধা, তুমি বিনে সেবার আর দিব কার নিয়ে তব নাম। যেমন আর 5টা সাধারণ ঘরের ছোট ছোট বাচ্চারা যেমন মানুষ হয়, আমিও তেমনি স্বাভাবিকভাবে মানুষ হয়েছি। 1945 সালে আমার প্রথম রেকর্ড বেরোয়। ও গো সিঁদুর রাঙা মেঘ, কি দেখছো যমুনায়, বলো কি দেখছো যমুনায়, তুমি কি দেখছো যমুনায়, রাই আমাদের করছে স্নান, রাই আমাদের করছে স্নান, লজ্জা পাবে হায়, ও গো সিঁদুর রাঙা মেঘ। বম্বে গিয়েছিলাম জানেন তো, জওয়ান ছিলাম তখন, খুব জওয়ানিতে অনেক কিছু স্বপ্ন দেখে লোকের, আমিও দেখতাম। এবং প্রথম অপরচুনিটি যেমনি পেলাম কাকার সঙ্গে চলে গেলাম বম্বে। আমার গানের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি বাংলা গান হলেও তার মধ্যে একটা সর্বভারতীয় অ্যাপিল আমি রাখতে চেষ্টা করি। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, রাজ কাছাড়ির দেউড়িতে শেষ বিচারের আশায়। 1976-এ প্রথমবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবাদ ছাড়া বাকি সবটা জুড়ে ছিল দর্শকের দরবারে। একটি প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল, শিরোনাম ছিল টেলিভিশনের সামাজিক দায়িত্ব। কিন্তু খুব সচেতনভাবেই কলকাতা দূরদর্শনকে নিজেদের আদর্শ নিজেদেরকেই ঠিক করে নিতে হয়েছিল। সেটা শব্দ, পরিভাষা, উপস্থাপনা বা অনুষ্ঠান পরিকল্পনা যাই হোক না কেন। যেমন ধরুন সাহিত্য সংস্কৃতি, ভারতীয় টিভিতে অন্যতম একটি দীর্ঘকাল ধরে চলতে থাকা অনুষ্ঠান। আর সাহিত্য বলতেই আর কি বলবো, প্রভাত প্রতিম শীর্ষেন্দু বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রচেতদাও রয়েছেন। শীর্ষেন্দু বাবুর কাছে জানতে চাইবো, দূরদর্শনের আজ 50 বছর, তো আপনার ছোটবেলায় বা কম বয়সের দূরদর্শনের কোনো স্মৃতি, মানে বাঙালি দর্শকের ক্ষেত্রে দূরদর্শন কি কোনো বিশেষ ভূমিকা নিয়েছিল বলে আপনার মনে হয়? যখন দূরদর্শন শুরু হয় তখন প্রথমে আমাদের প্রচণ্ড একটা উদ্দীপনা ছিল যে বিদেশে অনেক দিন আগেই টেলিভিশন চালু হয়ে গেছে, আমাদের দেশে তখনও আসেনি। দূরদর্শন চালু হওয়া মাত্রই আমরা কেউ একটা করে টিভি সেট কিনেছিলাম। তখন সাদা কালোর যুগ, আর আমার যদ্দূর মনে আছে 3.5 ঘন্টা ছিল প্রোগ্রাম। 6টা থেকে শুরু হতো, 9:30 শেষ হতো ইংরেজি খবর দিয়ে। আর প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত থাকতো, বেশি নয়, আর হয়তো 1-2 আলোচনা বা কখনো কোনো কিছু গান, ধারাবাহিক নাটক, তাও ছোট নাটক। এই ছিল সম্বল দূরদর্শনের। তার মধ্যে আমার মনে আছে আমি প্রথম সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাকে ডাকা হলো আশাপূর্ণা দেবীর।
সাক্ষাৎকারটি খুবই ভালো হয়েছিল, কিন্তু আশাপূর্ণা দেবী সেদিন তার মন খুলে অনেক কথাবার্তা বলেছিলেন তার জীবনের, কিন্তু হয়তো সেই রেকর্ড এখন আর দূরদর্শনের কাছে নেই। তার পরবর্তীকালে আমাকে বলা হলো বড়ফুলের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সেটাও বেশ দীর্ঘ সাক্ষাৎকার, তার বাড়িতে গিয়ে নিয়েছিলাম মনে আছে, কারণ এগুলো আমাদের সম্পদ। আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে খেলা, যারা আমরা সবাই খুব ভক্ত। যেরকম পেলে যখন কলকাতায় এলেন খেলতে, সেই পেলের খেলা দেখানো হবে, মোহনবাগানের সঙ্গে তাদের খেলা। আমার ঘরে তখন পাড়াতে বেশি টেলিভিশন ছিল না, আমার ঘরে 17 ইঞ্চি পেতে দেওয়া হলো, বেশ বড়ই ঘরটা ছিল। সেখানে পাড়ার সমস্ত লোক এসে জুটলো পেলের খেলা দেখার জন্য। এই আমাদের টেলিভিশন সম্পর্কে অভিজ্ঞতা। প্রচেতদাকে জিজ্ঞেস করব, গল্পে বা উপন্যাসে টেলিভিশনের কোনো প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কি? আমি যখন স্কুল বয়স, যখন টেলিভিশন শুরু হয় তখন আমি স্কুলে পড়ি। আমি এখনও তারপর থেকে তরুণ হয়েছি, কলেজ গেছি, কিন্তু একটা জিনিস আমি শীর্ষেন্দুদার কথা টেনেই বলছি, যে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথম তো আমাদের কাছে একটা বিস্ময় ছিল যে বাক্সের মধ্যে একটা ছবি দেখব। এই সাহিত্য যাদের লেখা পড়েছি, যাদের সম্পর্কে এক ধরনের কল্পনা, যাদের কখনো দেখিও নি, তাদের ওরকমভাবে সামনে বসে দেখতে পাবো, এবং তাদের বাচনভঙ্গি, তাদের ভাবনা চিন্তার মানে মুখে ছাপ পড়া, মানুষটাকে একটা রোমাঞ্চর মতো হতো যে মানুষটা, এই মানুষটাই ওই রকম লেখেন, এইভাবে কথা বলেন, এইভাবে হাসেন, এইভাবে হাত নাড়েন। এই অনুষ্ঠান, বিশেষ করে সাহিত্য সংস্কৃতি, শুধু একটা অনুষ্ঠান বলবো না, মানে সাহিত্য সংস্কৃতিকে যে দীর্ঘদিন, দিনের পর দিন ধরে দর্শকদের, শ্রোতাদের, একই সঙ্গে শ্রোতা ও দর্শকদের সামনে এনেছে, সেটা তো একেবারে যুগান্তকালে। আমার তার তুলনা বোধহয় আর কখনো হয় না। বাংলা সাহিত্যকে এইভাবে সামনে আনা, সেই তো আমার মনে পড়ছে শীর্ষেন্দুদার সাক্ষাৎকারটা আমার খুব ছোটবেলা ভাবতেই পারতাম না, যাকে আমরা ওই রকম পড়তে দেখেছি, মানে ওইভাবে পড়েছি, তাকে যে সামনে দেখবো এরকম একটা ছোট্ট পর্দার মধ্যে। মনে পড়ছে শিবরাম চক্রবর্তীর সাক্ষাৎকার দেখেছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। জানতাম শিবরাম বাবু এত হাসির লেখা লেখেন, উনি নিশ্চয়ই খুব হাসি খুশি মানুষ। দেখলাম ভীষণ গম্ভীর মানুষ, কিছুতে আর হাসেন না। ফলে এই শুধু আমি যে আমাদের এখানকার পত্রপত্রিকায় বেরোনো সাহিত্য এরম বলছি না, দূর দূরান্ত থেকে তার সাহিত্য, লোকসাহিত্য, তার গবেষণা, এগুলো নিয়েও একের পর এক অনুষ্ঠান কিন্তু কলকাতা দূরদর্শন, মানে এটা একটা মাইলস্টোনের মতো রয়ে গেছে। আমি দর্শকের দরবারে চিঠি পাঠালাম, আমার মনে আছে, সেই দর্শকের দরবারে চিঠি পাঠাতাম, ও বলে না, হাঁ করে শুনতাম যে দর্শকের দরবারে কি কোনোদিন আমার চিঠি পড়বে না, কোনোদিনই পড়বে না। এরকম একদিন প্রায় রাগ করে উঠে যাব, তখন আমার চিঠি পড়া হচ্ছে। চার মূর্তি হতো তখন, ছুটি ছোটদের অনুষ্ঠান হতো একটা ছুটি বলে, তাতে এসব আমার অনেক স্মৃতি আছে। দূরদর্শনের স্মৃতি তো বটেই, কিন্তু এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা কিন্তু একেবারে প্রথিত হয়ে থাকবে বাংলার সাহিত্য সংস্কৃতির মধ্যে, এটা মিশে থাকবে, বাংলা সংস্কৃতির ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। ব্রতদিদির কাছে যাব। ব্রতদিদি, আমি যেটা বলছি যে সংবাদের একটা, মানে সংবাদ পাঠের একটা বিরাট বিবর্তন হয়েছে। এখন তো খবর না পড়লেও চলে, এবং দেখা, এখন খবর লোকে দেখছে বেশি। তো আমি সেই প্রসঙ্গে বিস্তারিত কিছু যাব না। আমি জানতে চাইব, তুমি বহুদিন ধরে, মানে আমি বলতে চাইছি সংবাদের গোড়াপত্তন দেখেছো, এবং দূরদর্শনের যে সংবাদ প্রচারের যে ধরন, যে মাধুর্য, নিজের যে অভিজ্ঞতা, সেটা যদি একটু। অভিজ্ঞতা, অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি। কলকাতা দূরদর্শনকে আমি আমার পরিবারের অংশ বলেই মনে করেছি, আজও করি। আমি দূরদর্শনে সংবাদ পাঠ করতে শুরু করি সালটা 1989। 88 সালে আমি সংবাদ পাঠিকা হিসেবে সেখানে সিলেক্টেড হলাম। আমি তখন জাস্ট বিশ্ববিদ্যালয়ের স্তর অতিক্রম করেছি, হাতে কিছু সময় দূরদর্শনে অডিশন দিলাম, সিলেক্টেড হলাম, এবং সংবাদ পাঠিকা হিসেবে নির্বাচিত হলাম। প্রথম সংবাদ পাঠের আমার অ্যাসাইনমেন্টটা এলো সেদিন আবার 25শে বৈশাখ। সেদিন আবার 25শে বৈশাখ, সেদিন রবীন্দ্র সদনে সকালবেলা আমি আবৃত্তি করব। আমি গিয়ে প্রডিউসারকে বললাম, সুমিত ব্যানার্জি প্রডিউসার ছিলেন, তো তাকে বললাম যে আজকে এই প্রথম দিন আমি সংবাদ পড়বো। একটা প্রচণ্ড উত্তেজনা, কিন্তু কবিতা সামনে এসে দাঁড়ালো। তো সেদিনের সংবাদ পাঠ আমি না করে
রবীন্দ্র সদনে আবৃত্তি করতে গেলাম, এটাও আমার মনে আছে। আজকে এই যে 50 পেরিয়ে 51 পা, আমার অনেক বড় বড় অনুষ্ঠানগুলোর কথা মনে পড়ছে, সেগুলো দূরদর্শনের জন্মদিনের অনুষ্ঠান। অগাস্ট মাসে দূরদর্শনের জন্মদিন 9 অগাস্ট, আর অগাস্ট মাসটা খুব ঘটনাবহুল মাস, আমাদের স্বাধীনতার মাস, ভারত ছাড়ো আন্দোলনের মাস। 9 আগস্ট এই দিনটা আমরা ইতিহাসে বারবার ঘুরে ঘুরে এসেছে এই দিনের কথা, আর সেই দিনেই দূরদর্শনের জন্মদিন পালন করা হয়। একবার মনে আছে রায়চকের ফোর্টে দূরদর্শনের জন্মদিনের উদযাপনের অনুষ্ঠানে শুটিং হলো। একবার মনে আছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুটিং হলো। আর এখানে সাহিত্য সংস্কৃতির কথা নীল বলছিল, শীর্ষেন্দুদা বলছিলেন, আমাদেরও মনে পড়ছে কিছু কিছু। আর একটা মনে পড়ছে ক্লোজ আপ অনুষ্ঠান। ক্লোজ আপ অনুষ্ঠানটা ঘিরে একটা দারুণ উন্মাদনা ছিল। একবার একটা এরকম মানে উঠলো যে সুচিত্রা সেনকে নাকি ক্লোজ আপে আনা হবে, মানে প্রচন্ড উত্তেজনা। বাড়িতে তো বাবা মা সবাই সেই দিনটার জন্য অপেক্ষা করছে, বুঝলে আবির, সুচিত্রা সেনকে নাকি আনা হবে এরকম, কিন্তু ঘটনাচক্রে আর হয়নি। কিন্তু এটা নিয়ে একটা দূরদর্শনের ভেতরে বা আমাদের মধ্যে, আমরা যারা একটু একটু খবর পাচ্ছিলাম, আমাদের মধ্যে একটা দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমার প্রথম যেটা ব্রেকিং নিউজ আমার মনে হয়, আমি দূরদর্শনে অনেক বিশিষ্ট মানুষের, এটা আমার একটা দুঃখের দিন এবং এই সময় মনে করার মতো দিন। আমি প্রথম যখন সংবাদ পাঠিকা হিসেবে ওখানে নিয়মিত সংবাদ পড়ছি, সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় চলে গেলেন এবং সেই সংবাদ আমি পড়েছিলাম। আমার মনে আছে সত্যজিৎ রায় চলে গেলেন, সেই সংবাদ আমি পড়েছিলাম। আমার মনে আছে দূরদর্শনে ইলেকশন নিউজ পড়ছি, ভারতে সেই সময় যিনি প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চলে গেছেন, আমাকে সেই নিউজ আধ ঘন্টা ধরে আমি পড়লাম। মাধবী আন্টির কাছে যাব। আসলে দূরদর্শনে সাহিত্যিকের আড্ডা হোক, গানের আলাপ, নাটকের আড্ডা, সিনেমার গল্প, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বি বালসারা, শম্ভু মিত্রের সঙ্গে উদয় শঙ্কর, মান্নাদের সঙ্গে অনিল চ্যাটার্জি, সত্যজিৎ রায় আর শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সাক্ষাৎকারের কত রকম বৈচিত্র্য ছিল। বাংলা গানের স্বর্ণযুগ সম্ভবত দূরদর্শনেই ধরা আছে এবং বহু বহু সিনেমার আগমন। এই প্রসঙ্গে মাধবী আন্টির কাছে যাব। তো তোমার কোনো স্মৃতি দূরদর্শন প্রসঙ্গে এবং বাংলা সিনেমা দেখার অভ্যেস গড়ে তোলার ক্ষেত্রে দূরদর্শনের কোনো ভূমিকা আছে কিনা, তুমি কি মনে করো? দূরদর্শন তো দেখতামই, কিন্তু দূরদর্শনের অনেক কাজও করেছি। ঠিক, যেমন সেখানে রানীবালা বলে একটা সিরিয়াল হতো, এটা দূরদর্শনেরই। তো সেখানে রানীবালার ভূমিকায় আমি করতাম। বেশ কিছুদিন পর তখন জ্যোতি বসুর স্ত্রী অসুস্থ হয়েছিলেন, পিজিতে ছিলেন। তো পিজিতে গেছি ওনাকে দেখতে, তখন বললো, মাধবী তুমি কি করে আমার কাছে লুকোবে? আনু কেন, লুকোনোর কি হলো? বললো, না আমি তোমার রানীবালা দেখেছি, তুমি সাদা চুল পরে ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না, কিন্তু আমি তোমার চোখ দুটো দেখেই চিনেছি যে এই তো আমাদের মাধবী। তো এই প্রত্যেকটি মানুষই কিন্তু দূরদর্শন দেখতেন সেই সময়। আমি তো দেখতামই, কিন্তু আরো অনেক বড় ছোট সমস্ত ক্লাসের মানুষই কিন্তু দূরদর্শন তখন দেখতেন। কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস আমি তোমার সঙ্গে ভাগ করে নিই। তোমার একটা গান, বিখ্যাত গান, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার কোন সিনেমার গানটা? ছদ্মবেশী। হ্যাঁ, ছদ্মবেশী প্রথম আমি দূরদর্শনে দেখেছিলাম ছোটবেলা। ওই যে আরেকজন হাত তুলেছে, আমার পরের জেনারেশন যদিও। হ্যাঁ হ্যাঁ, তো ছদ্মবেশী আমার প্রথম দেখা ওই দূরদর্শনে রবিবার রবিবার যে সিনেমা দেখাতো, বিকেল 4টে 4:30 বোধহয় ওরকম। শনিবার ছবি, শনিবার রবি, হ্যাঁ রবিবার হিন্দি। ও রবিবার হিন্দি, আচ্ছা 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 আচ্ছা, শনিবার বাংলা আর রবিবার হিন্দি। হ্যাঁ, এগুলো মনে আছে সব। ঠিক আছে ঠিক আছে, জমজমি হোক, বাইরে হোক। হ্যাঁ, আমরা তো ছিলাম বাইরে, কিন্তু ঢুকে পড়েছি ভেতরে। আসলে আকাশের খামখেয়ালিপনা আমাদেরকে সেদিন বাধ্য করেছিল মঞ্চ ছাড়তে, ঠিক যেমনটা হয়েছিল 1975-এ। সেই 9 আগস্ট যাত্রা শুরু করেছিল কলকাতা দূরদর্শন, আর তার পরের দিনই হঠাৎ ঝড়ের গোলমালে সম্প্রচার বন্ধ হয়ে যায়।
মানে প্রকৃতির বিপর্যয় আমাদের হাতে নেই, কিন্তু সামলে ওঠাটা আমাদের হাতে। তাই পরের দিনই সব কিছু সামলে নিয়ে আবার যথাসময় সম্প্রচার শুরু হয়েছিল। ঠিক যেমন আমাদের আগের দিনের বাইরের মঞ্চের আড্ডা বৃষ্টিতে থমকে গেলেও কদিন পরে আবার আমরা সবাই মিলে এই মঞ্চে, এই স্টুডিওতে উপস্থিত হয়েছি। সেই স্টুডিও যা বহু দশকের সাক্ষী। চলুন বাইরে বৃষ্টি পড়ুক, আমরা আরাম করতে করতে একদম ওই মুড়ি তেলে ভাজা খাওয়ার মতোই আড্ডার মেজাজে আবার শুরু করি এই আমাদের দূরদর্শনের, কলকাতা দূরদর্শনের 50 বছর পূর্তির এই বিশেষ অনুষ্ঠান। আমাদের এই জমজমাট আড্ডায় একটা আসন এখনো খালি আছে। বোধহয় বৃষ্টিতে আটকে গেছিলেন না আমাদের খুব খুব প্রিয় শিল্পী, জীবন্ত কিংবদন্তি, হয়তো এসে গেছেন মনে হচ্ছে। আমরা ডেকে নেব সাবিত্রী চট্টোপাধ্যায়কে। বাবুদি, আমাদের আড্ডায় তোমাকে স্বাগত জানাই, তোমাকে প্রণাম। বাইরে তো বৃষ্টি পড়ছে খুব, তাই আমরা একটু ওই বৃষ্টি নিয়েই কিছু গান কবিতা দিয়ে আমরা একটু আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাই, তারপর তোমার সঙ্গে গল্প শুনবো। আমার কাছে তোমার কাছে গল্প শুনবো না? আমার কাছে গল্প, আমি তো লেখিকা নই। না, লিখতে হবে না, শুধু বললেই হবে। আমি কিছু গল্প বলতে পারি না, গল্প শুনতে ভালো লাগে। কি হলো, তোমার আসতে এত দেরি হলো? না, এমন মেঘ করে এলো না, ভাবলাম এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে আজকে দূরদর্শনের 50 বছর পূর্তি। হ্যাঁ, আসতে তো হবেই, তাই চলে এলাম কোনো রকমে। বৃষ্টির পরিবেশ, মানে মেঘের গর্জন, সময় যেন আধার হয়ে আসছে, কালো হয়ে যাওয়া, এবং স্বাগতা দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। মুদ্রার সঙ্গত হতে পারে। ওর গান শুনলে না হাত পা এমনি নড়ে। আরে কিন্তু বৃষ্টির ভাব যে আরো আনবে সে হচ্ছে আমাদের ব্রততী, আমাদের প্রিয় ব্রততী। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নিপমঞ্জরি শিহরে, শিখি দম্পতিকে কাকল্লোলে বিহরে, দিক বধুচিত হরসা, ঘন গৌরবে আসে উন্মদ বরসা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ কিঙ্কিনী কলকলনা, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনবিনা মনোহারিকা। কোথা বিরোহিণী, কোথা তোরা অভিসারিকা। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে, ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায়ে কাঁপিছে কাতর কপট, দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। ওগো প্রাসাদের শিখরে আজিকে, কে দিয়েছে কে শালায়ে কবরে এলায়ে। ওগো নব ঘন নীল বাসখানি, বুকের উপরে কে লয়েছে টানি, তড়িৎ শিখার চকিত আলোকে, ওগো কে ফিরিছে খেলায়ে। ওগো প্রাসাদের শিখরে আজিকে, কে দিয়েছে কে এলায়ে কবরে এলায়ে। মেঘের পারে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসে রাখো একা, দ্বারের পাশে। মেঘের পরে মেঘ
জমেছে আধার করে আসে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে কেঁদে বেড়াই তোমারি আশ্বাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আখি কেবল আমি চেয়ে থাকি দূরের পানে মেলে আখি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়াই দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে তোমার নিজের জীবনের দূরদর্শনের কোনো স্মৃতি, ছোটবেলায় টিভি দেখা বা পরিবার, যদি কিছু আমাদের সঙ্গে ভাগ না, করো। আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি বাচ্চা মেয়ে। ঢাকা? হ্যাঁ, ঢাকাতে ছিলাম, মানে পার্টিশনের আগে। রাইট। তা তখন রেডিওতে আমার দিদি, আমার ঠিক আগের বোন, আমরা 10 বোন, হ্যাঁ, আমি ছোট, আমার আগের বোন 1 নম্বর আর্টিস্ট ছিল।
আচ্ছা ওখানে প্রত্যেক মাসে একটা করে শো করতো। আচ্ছা তো আমি তার সঙ্গে সঙ্গে যেতাম। ও তা আমাকে সবাই চিনতো। তো বলে একটা বাচ্চা মেয়ের রোল আছে, ও কি পারবে? আচ্ছা আমি বললাম হ্যাঁ পারবো। দিদির আগে আমি বলে দিলাম পারবো। দিদি আমাকে চিমটি কাটছে, বলছিস কেন, এটা অনেক টাকা আছে এখানে। তারপরে না আমি পারবো। তারপর বলছে আরতি তুমি একে একটুখানি নিয়ে এসো না, একটু রিহার্সেল নেবে একদিন। একদম পুরনো কথা বলছি আমি। তো এখানে ঢাকার কথা বলছি, ঢাকার কথা। তোমার টেলিভিশন দেখা, টিভি দেখা? টিভি দেখা অনেক পরে, অনেক পরে, অনেক পরে টিভি। কিন্তু আমি তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। হ্যাঁ সেটাই ভালো ছিল। তা আজকে চাপাডাঙ্গার বউ চারুলতা পাশাপাশি বসে কিন্তু। হ্যাঁ ও চাপাডাঙ্গার বউ চারুলতা কেন? চাপাডাঙ্গার বউ, চাপাডাঙ্গার বউ তো আমি। হ্যাঁ ওই যে তোমাকেই তো বললাম। আর চারুলতা, চাপাডাঙ্গার বউ। চাপাডাঙ্গার বউ এইটা কি হলো? ওর হাত ধরে যে করলাম, ওটা তোমার বয়ফ্রেন্ড। একদম একটা গল্প বলি শুনুন। এই যে প্রথম দিন এসে একবার ভক্তি ভরে ষষ্ঠাঙ্গে আমার পায়ে ধরে প্রণাম করলো। আচ্ছা কিছুক্ষণ আমি তাকিয়ে রইলাম, আমার বসো এখানে, বসো। তারপর কাছে ডেকে বললাম শোনো একটা কথা বলি, উপদেশটা শুনো। তুমি আমাকে পায়ে ধরে প্রণাম করবো না, গুনে গুনে রাখো কদিন শুটিং করলাম, সেগুলো সব দিন গুনে রাখবে। যেদিন শুটিং শেষ হবে সেদিন তুমি সে কটা প্রণাম আমাকে করে যাবে। কারণ ঠাম্মার বয়ফ্রেন্ড সে যে কি জিনিস হবে তখন তো আমি জানি না, আমি জানি না। কাজে এই একটা প্রণাম করলে মনটা কেমন হয়ে যায়, মা তুমি আমাকে প্রণাম করো না, মা বাবা আমার ভেতরে এনো না ভাই, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড। সেইভাবেই করেছি, কিন্তু বইটা যে এমন লাগা দেখে যাবে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। এখন কিছু হলি এই যে ঠাম্মার বয়ফ্রেন্ড, আরে ঠাম্মার বয়ফ্রেন্ড আমি ব্যাটা ছিলেন তুই। এই অবস্থাতেই আমি ওকে উপদেশ দিয়েছিলাম, শুনেছিল, ভালো ছিল, ভদ্র ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধবীদি, তোমারও টিভি দেখার কোনো স্মৃতি বিশেষ কিছু মনে পড়ে? মানে কম বয়সে কোনো সিনেমা টিভি কি দেখতে? দূরদর্শন? সবই দেখতাম, সিনেমাও দেখতাম, দূরদর্শনও দেখতাম, সবই দেখতাম। না দূরদর্শনে সিনেমা দেখার কোনো ওই রবিবার যেটা হতো? আমি হ্যাঁ দেখেছো? হ্যাঁ, কিন্তু আমার মেয়েরা হওয়ার পর, মেয়েরা যখন একটু বড় হলো তখন দূরদর্শনে তো বাংলা ছবি হতো। হ্যাঁ ঠিক। আর তারপরের দিন আবার হিন্দি ছবি হতো, রবিবার দিন। তো রবিবার দিন যখন হিন্দি ছবি হতো তখন আমাদের বাড়িতে, তখন আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়েও হয়ে গেছে, তারা তখন পড়াশুনো করছে, বললো একদম বন্ধ, টেলিভিশন বন্ধ। ও আচ্ছা, হিন্দি ছবি দেখা চলবে না। আবির তো একেবারেই মানে আমাদের 80-র দশকের একজন বেড়ে ওঠা যুবক। তোর দূরদর্শনের, আমার তো খেলার অনেক স্মৃতি আছে, তোর বিশেষ কোনো স্মৃতি? অনেকগুলো আছে। সবচেয়ে যেটা আজকে, যখন আগের দিন তো বৃষ্টির জন্য একটা আমাদের বিরতি নিতে হয়েছিল বাধ্য হয়ে, আজকে আমরা সেই মানে ঐতিহাসিক বলতে পারি গলফগ্রিনের এই জায়গায় এসে স্টুডিওটা একটা অদ্ভুত ঘটনা। বহু বছর আগে, আমি তখন একদমই ছোট, তুমি যেটা বললে লেট 80s, আমার খুব সম্ভবত মনে হয় 88-89 সালে এই দূরদর্শনের একটি নাটকে আমি অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা। এবং সেটা আমার বাকিটা না শুনে শুনে মনে আছে, আমার যে খুব স্মৃতি আছে তা নয়, শুনে শুনে মনে আছে, কারণ বারবার সেই গল্প হয়েছে বাড়িতে। তো সেখানে এই যে তুমি কথাটা বললে, আমার এইটুকুই ডায়লগ ছিল, আমার ডায়লগ ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এইটুকু আমার ডায়লগ, এইটুকুই ছিল। আমি হচ্ছি রাজার পারিষদ, রাজা যা বলেন ওই দুটো যা হয়ে থাকে, পারিষদ খালি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো সেই ডায়লগ বলতে গিয়ে আমি একটুখানি, একটাই জিনিস হয়েছিল, সাজগোজ করিয়ে দেওয়া হয়েছে, পাগড়ি টাগড়ি বেঁধে দেবে বসানো হয়েছে, আমাদের বলে দেওয়া হয়েছিল প্রথম যখন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলবে সেটা রাজার দিকে তাকিয়েই বলবে, রাজা কিছু একটা বলেছেন, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, তারপরেই আমার যে সহ পারিষদ আমি তার দিকে তাকিয়ে বলবো হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। এইটা হচ্ছে আমার পার্ট। আমার কেন জানি না তখন থেকে আমার মনে হচ্ছিল যে ন্যাচারাল অ্যাক্টিং করবো, বুঝেছো? আমি ভাবলাম ন্যাচারাল অ্যাক্টিং, হাত পা হবে, মাথা চুলকবে।
তা আমি একটু মাথা টাথা চুলকেছিলাম, তারপরে মাথা চুলকোনোটা প্রবল বেড়ে গেছিল, সেটা আমি শুনেছি, করতে করতে পাগড়িটা ঝুলে গেছিল। এবং পাগড়ি পরে চুল করছিলি? হ্যাঁ, মানে পাগড়ির তলা দিয়ে। আচ্ছা, আমার সহপারিষদ সে আবার এই যে পাগড়ি খুলে গেছে তাতে সে খুব বিচলিত হয়ে পড়েছিল। সে এটা বলার চেষ্টা করছিল ক্যামেরার পিছনে যিনি আছেন, তার ফলে আমি যখন বললাম যে হ্যাঁ 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 ঠিক 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 করে, যখন তার দিকে তাকালাম দেখলাম সে অন্যদিকে তাকিয়ে আছে। আমি এতই ওভার স্মার্ট, আমি আবার তাকে ডাকলাম, হ্যাঁ 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 ঠিক ঠিক। এগুলো আমার গল্প শুনে মনে আছে। এটা একটা স্মৃতি, বড় ভালো স্মৃতি। আমি তখন ক্লাস 4-5 এ, তো আমি ওরকম একটা ওই পারিষদদের মধ্যেই করেছিলাম, ভিড়ের মধ্যে, ছবি আছে আমার কাছে। তো এইটা আমাদের নাটকের স্মৃতি। আর টিভি দেখার তোর কোনো? টিভি দেখার স্মৃতি এই যে তুমি বলছিলে যে সিনেমা, আমার তো স্বর্ণযুগের সিনেমা, যাদেরকে তুমি বলছো তাদের সিনেমা তো আমার টেলিভিশনেই দেখা। আমিও তাই। এবং এটা একটা অলিখিত নিয়ম ছিল যে শনিবার সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে এই সিনেমা দেখা। এবং আমার মনে হলো যে ভ্রান্তি বিলাস প্রথম দেখা। আচ্ছা, মনে হলো ভ্রান্তি বিলাস, মানে এক্স্যাক্টলি মনে কোন সিনেমা, কিন্তু এটা একটা নিয়ম, অনেক সিনেমা দেখা, পারিবারিক নিয়ম ছিল। ওই সময় সবাই মিলে একসঙ্গে বসে সিনেমা দেখা হবে। কাজেই এখন আমার মনে হয় যে সিনেমা দেখার যে পাঠ বা যে চর্চা, সেটা কিন্তু ওই টেলিভিশনে দূরদর্শনই তৈরি করে সেই পুরনো ছবি অভ্যেস মতো একদম নিয়ম করে, সেটা তখন একদম নিয়ম করে দেখা। স্বর্ণযুগের সিনেমা, তার সঙ্গে স্বর্ণযুগের গানের একটা স্বাগতাদি বড় ভূমিকা আছে, এবং সেই গানের প্রচুর মানে ইতিহাস সাক্ষ্য করে এরম ইন্টারভিউ দূরদর্শনে আছে। প্রচুর মানুষ এসে, হেমন্ত মুখোপাধ্যায় হোক, মান্না দে হোক, আমি অনেক নাম হয়তো মিস করছি, মানে অনেক জিনিস আমি কিন্তু যাদেরকে দেখিনি কোনোদিন, যাদের গান শুনিনি, দূরদর্শনের আর্কাইভ থেকেই পেয়েছি। দূরদর্শন এবং আকাশবাণীর মধ্যে রিচ আর্কাইভ আর কোথায় আছে বলো? শম্ভু মিত্রের ইন্টারভিউ, যেটা আমার অসাধারণ। হ্যাঁ, 3টে ইন্টারভিউ আছে, একটা বোধহয় বিভাসদা নিয়েছিলেন আমার মনে আছে। তো মানে একদম ছড়িয়ে, শ্রমিক মিত্র থেকে শুরু করে, রবি ঘোষ থেকে শুরু করে। খুব সাম্প্রতিক সময়ে মানে ভেঙ্কি রামকৃষ্ণন, তার ইন্টারভিউ, মানে এইগুলো কেবল দূরদর্শনই করতে পারে, কারণ একটা বাংলা চ্যানেলে এই ধরনের জিনিস ভাববে। এই প্রসঙ্গেই তোমাকে জিজ্ঞেস করি, মানে দূরদর্শন তো সর্বক্ষেত্রে, সর্বধরনের, সর্বস্তরে কাজ করেছে, সাহিত্য হোক, বিজ্ঞান হোক। হ্যাঁ বলো বলো। আমি এইখানে যখন প্রথম হলো, আমাকে খুব বললো যে দিদি একটা ইন্টারভিউ দিন, এরকম। আমি ইন্টারভিউ দেবো কি, আমার ভীষণ ভয় করে ওখানে, কারণ ওই তখন তো আমাদের ওই লাগছে সাবিত্রী চট্টোপাধ্যায়, যে আমাদের কাছে একটা বিরাট নাম, তার ভয় করে ইন্টারভিউ দিতে। না না, এ সত্যি, এটা একটা আমি বিশ্বাস করুন, আগে তো ডাইরেক্ট দর্শক তো, তখন ওই পুরনো এতে নাটক করছিলাম, এমন জ্বর এসেছে, মানে ঠক ঠক করে কাঁপছি, আর আমাকে সব আর্টিস্ট এরকম চেপে এরম ধরে আছে, এমন কাঁপছি আমি, আর 103-এর ওপর জ্বর। তখন তো শুনছি, তখন ডাইরেক্টরে হতো, তো করছি, তা আমি সেইভাবে নাটক করে এসেছি। সেই নাটকটা সেই ইয়ারে ফার্স্ট হলো, ভীষণ ভালো, এই আশাপূর্ণ দেবী লেখা। যাই হোক, এই আমার অভিজ্ঞতা থেকে বলে, তাই সেই ঢাকায় করেছিলাম, এইটুকু মেয়ে ছিলাম, আর সেই মেয়ে আমি আজকে এখানে এসেছি। দূরদর্শনই এ পারে, আজকে দূরদর্শন উঠে যাবা, দূরদর্শনই থাকবে। ঠিক ঠিক। আচ্ছা, আমরা তোমার কাছে আসবো, তার আগে ওই একবার একটা গানে আমরা শুট করে একটু কাকে ছেড়ে কাকে ট্রিবিউট দেব। দুজনেই দুই মানে প্রাণের মানুষ বসে আছেন, দুজনের জন্যই পাগল ছিলাম। স্মৃতিগুলো কিছুতে পিছু হটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, যে আলো ছড়ালো ওই দুটি চোখে, সে কেন এলো না তারি আলোকে, তাকে না আর দেখে মন
আমার রাত কাটে না। স্যালুট দুজনকে, স্যালুট স্যালুট স্যালুট। দূরদর্শন সবসময় তার নিজের জায়গায় ধরে রেখেছে, বা তার একটা আলাদা জাত আছে, আমরা বলি না শিল্পীর একদমই জাত। তাই, এবং একদম। সেখানে বিজ্ঞান নিয়েও প্রচুর অনুষ্ঠান হয়েছে। তোমার কিছু স্মৃতি যদি? না, প্রথম কথা হচ্ছে যে বাংলায় এখন অনেক চ্যানেল হয়ে গেছে। এর মধ্যে অনেক চ্যানেল আছে যারা হয়তো টেকনোলজি ঝাঁ চকচকে দিক থেকে অনেকখানি এগিয়ে আছে, কিন্তু যে গভীরতা, বিষয়ের গভীরতা, সেই দিক থেকে আমার মনে হয় দূরদর্শন এগিয়ে আছে, এগিয়ে থাকবে, সব সময় এগিয়ে থাকবে। বিজ্ঞানের অনুষ্ঠান বাংলায় দূরদর্শন, ডিডি বাংলা ছাড়া আর কোনো জায়গায় হয় না। অন্যান্য চ্যানেলে জিজ্ঞেস করেছিলাম, তাদের একটা মানে উত্তর ছিল জনগণ খায় না, জনগণকে যেটা খাওয়াবেন জনগণ সেটা খাওয়াবেন, তার রুচিটা তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু মিডিয়ার। আমি এমন একটা জায়গায় মানে কাজ করি, সেটা সত্যেন্দ্রনাথ বোসের নামে, যিনি মনে করতেন বিজ্ঞান চর্চা বাংলায় হওয়া উচিত, কারণ আমাদের যদি জনগণের কাছে যেতে হয়, বিজ্ঞানকে তাদের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে আমার যে ভাষায় তারা কথা বলেন সেই ভাষায় বিজ্ঞানটাকে বোঝাতে হবে। তো ওনার এই যে উনি যে এটা ভেবেছিলেন, সেটা যদি কেউ করে থাকে সেটা কিন্তু ডিডি বাংলা। এছাড়া দূরদর্শন দেখার অন্য কোনো অনুষ্ঠান দেখার? এছাড়া দূরদর্শন দেখার যেটা আবির বলল সেটা ভীষণভাবে সত্যি, কারণ আমি যত উত্তম কুমারের সিনেমা দেখেছি, কারণ সেটা তো হলে গিয়ে দেখা সম্ভব ছিল না, আমি কেবলমাত্র টেলিভিশনে দেখেছি। মানে ঝিন্দের বন্দি যেটা আমার প্রচন্ড ফেভারিট একটা সিনেমা, সেটা কিন্তু আমি দূরদর্শনেই দেখেছি। ধন্যবাদ দূরদর্শনকে, ওই প্রজন্মের যারা যারা আমরা অনেকটা মিস করেছি, ওই সময়টাকে দেখিনি, তাদের কাছে সেই সময়টা ফিরিয়ে দেওয়া। মানে এই যে আজকের যে আলোচনাটা হচ্ছে না, এটা আমাকে আসলে আমার ছোটবেলায় ফেরত নিয়ে যাচ্ছে, কারণ আমরা বড় হয়েছি তাই। ওই একটা শাটার ছিল, সবারই বোধহয় ছিল, টেলিভিশন একটা শাটার দিয়ে খোলা হতো এবং বন্ধ করা হতো, সময়টা খুব কম ছিল, সীমিত ছিল, এখনকার মতো খুললেই কিছু দেখা যেত না, সেই জন্য ওটা খুব মূল্যবান ছিল। সংস্কৃতি ঝিন্দের বন্দির কথা বললো, শীর্ষেন্দু কাকু তোমার কাছে জিজ্ঞেস করব, মানে উপন্যাস, ঝিন্দের বন্দি অত বড় একটা উপন্যাস, তার থেকে সিনেমা, এবং উপন্যাস থেকে আমাদের দূরদর্শনেও প্রচুর কাজ হয়েছে, মানে সাহিত্য থেকে ট্রান্সফরমেশনটা বলছি। তো তোমার কি মনে হয় এখন কি সেই নিয়ে কাজটা অনেক কমে গেছে, বা দূরদর্শন যে ধারাটা, একসময় তো আমরা শুধু দূরদর্শন ছাড়া অন্য কোথাও কাজ করতে পারতাম না। আমার এখনো মনে আছে আমি বিমল মিত্রের একক দশক শতক দূরদর্শনেই করেছি। তো এরকম আরো উদাহরণ দিতে পারি, সাহিত্যের প্রচুর, তোমার গল্পেও অভিনয় করেছে, পূর্ব পশ্চিমের মতো উপন্যাস দূরদর্শনে হয়েছে। তো সেইটা তোমার কি মনে হয়, আজকের প্রজন্ম কি দূরদর্শনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই সময় দাঁড়িয়ে কি মনে হয়? সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা তো মনে হয় না, ঠিক, কেননা বইয়ের বাজার তো অনেক বড় হয়ে গেছে এখন। দূরদর্শনে যেটা হয়েছে, দূরদর্শন খুব রুচিশীল প্রোগ্রাম করত, যেটা আমরা এখনকার যে অনেক চ্যানেলে আমরা অনেক কিছু প্রোগ্রাম দেখি, রুচির একটু অভাব আছে। সুতরাং সেদিক দিয়ে দূরদর্শন আমাদের অনেকটাই তৃপ্তি দিয়েছে। আর এক সময় দূরদর্শন ছাড়া তো কোনো অল্টারনেটিভ ছিল না। ঠিক ঠিক ঠিক। দুর্গাপূজার সময় প্রতিমা দেখানো ইত্যাদি লিমিটেড প্রোগ্রাম ছিল, কিন্তু ওইটুকুই আমাদের। প্রতিটা তোমার কাছেও যাবো এবার, এই একই প্রসঙ্গেই জিজ্ঞেস করব, তোমারও দূরদর্শনের এই বিবর্তন বা দূরদর্শনের যে ভূমিকা, সামাজিক যে ভূমিকা, সেটা তুমি কতটা উপলব্ধি করো? দূরদর্শন এমন সময় আমরা পেয়েছিলাম যখন তো এই বাল্য শেষ করে কৈশোর টৈশোর এরকম স্তরে দূরদর্শন শুরু হলো, ঠিক, একটা রোমাঞ্চকর দুনিয়া খুলে গেল। এবং আমি আজকে দাঁড়িয়ে যদি এক কথায় বলা যায় যে অনেকটা রুচি, কেমন অনেক সাহিত্য সম্পর্কে বোধ, অনেক গান বাজনা সম্পর্কে আকর্ষণ, মানুষের কথা, উচ্চারণ, বাংলা ভাষা, একটা উচ্চারণ, একটা বলা, কিভাবে একটা কথা বলবো, কিভাবে সংবাদ পাঠ করব থেকে শুরু করে মনের ভেতরে নানা রকম মানে শুধুমাত্র আমি মানে
বই পড়া আর স্কুলের পাঠ্য বই পড়ার বাইরেও মনকে তৈরিতে একটা বিরাট ভূমিকা পালন করেছে। ঠিক। সংবাদ নিয়ে একটু বলো, মানে সংবাদ পাঠের আজকে যা অবস্থা হয়েছে, মানে আমি ভালো খারাপ আমি ওই কোনো নিদান দিচ্ছি না, কিন্তু তুমি একসময় দীর্ঘদিন ধরে পড়েছো, সংবাদ পাঠ করেছো, সেই তোমার কি মনে হয় এই বিবর্তনটা বা সেই সময় সংবাদ পাঠের কি ভূমিকা ছিল, আজকে কি ভূমিকা? আমি সংবাদ পাঠে আসি 89, মানে জাস্ট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ওই সময় অডিশন দিয়ে এলাম। তো তখন তো আমি দেখছি আমার সব সিনিয়র নিউজ কাস্টার, তখন তরুণ চক্রবর্তী খবর পড়ছেন, তখন ছন্দা সেন খবর পড়ছেন, ইন্দ্রাণীদি তখন থেকেই পড়েন, ইন্দ্রাণী ভট্টাচার্য, চৈতালি দি, শাশ্বতী দি, সব অ্যানাউন্সার। মানে আমরা যখন সাদা কালো টিভি দেখছি এনাদের দেখেই কিন্তু আমরা ইন্টারেস্টেড হয়েছি যে এইভাবে সংবাদ পাঠ, ছন্দাদির খবর শুনে আমার মনে হতো আচ্ছা আমি কি এইভাবে পড়তে পারবো কখনো। হ্যাঁ, পথপ্রদর্শক। তো এসে আমি ঠিক ছন্দাদিকে পাইনি, কিন্তু আমি তরুণদাকে পেয়েছিলাম। আচ্ছা, তখন আমরা খবর পড়তাম কিভাবে, এখানে স্ক্রিপ্ট দেখে দেখে খবর পড়তাম, নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর হলো, এই মুভমেন্টে খবর পড়তাম। এবার যে ট্রান্সফরমেশনটা আমি দেখেছি সেটা হচ্ছে টেলিপ্রম্পটার এলো, তার জন্য আমাদের স্টুডিওতে বসে বসে ওই ক্যামেরার নিচে একটা স্ক্রিন লেখা থাকতো, ওটা তখন ভাবছি এটা কি আছে। প্রথমে কি হতো, ওই যে টেলিপ্রম্পটারে লেখাটা পড়ার জন্য আমরা সব বড় বড় স্কেচ পেন এনে আমাদের এডিটর স্ক্রিপ্ট তৈরি করে দিলে আমরা সবাই অনেকেই কি করতাম, ওটা নিজেরা আবার লিখতাম, যাতে ওই ডিস্টেন্সে ক্যামেরার নিচে যখন ওই স্ক্রিনে আমরা পড়বো, এটা ঠিক টেলিপ্রম্পটার না, তখন ওটাকে বলতো অটোকিউ। হ্যাঁ, অটোকিউ, ওটাতে পড়তাম এবং আমরা নিজেরা লিখতাম সেটা বড় বড় করে, যাতে আমরা লেখাটা মানে ফ্লুয়েন্টলি আমরা যেন পড়তে পারি। পরবর্তী সময় কি হলো, ওই টাইপড কপি আমাদের আর লিখতে হতো না, এর স্ক্রিনে চলে আসতো। তো এই ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। আমাকে অনেকে বলতো স্টেজে, বাবা তুমি তো কবিতাগুলো মুখস্থ বলো, তুমি নিউজটাও মুখস্থ বলো। গুণগতভাবে সংবাদের কি মনে হয় তোমার? সেটা গুণগতভাবে সংবাদ, তুমি যদি মানে সংবাদের কন্টেন্ট ওয়াইজ বলো, আমাদের সময় নিউজটা কিন্তু আমার এক অর্থে মনে হয় যে যেটা জেনুইন নিউজ সেটাই যেত, এবং এমন কোনো নিউজ, এটা বলাই থাকতো, এখনো নিশ্চয়ই বলা আছে, যে এমন কোনো নিউজ আমরা মানে টেলিকাস্ট করতে পারি না, বা আকাশবাণীর ক্ষেত্রে ব্রডকাস্ট আমরা করতে পারি না, যেটা তোমার একটা অশান্তি তৈরি করবে। হ্যাঁ, যেটা একটা কোনো মানে পাবলিক একটা সেইভাবে রিয়াক্ট করবে। যে কারণে আমার মনে আছে যে রাম মন্দির, বাবরি মসজিদ, ওই সময়ের টানা 7 দিন আমি নিউজ পড়েছিলাম, মানে তখন এত চারপাশে এরকম অবস্থা, কোনো নিউজ কাস্টার আসতে পারতো না, কিন্তু তখন আমি দেখতাম ইউএনআই, পিটিআই থেকে যে খবরগুলো আসছে, আমাদের যারা নিউজ এডিটর তারা ডেস্কে মানে ডিসিশন নিচ্ছেন যে এই খবরটা আমরা মানে দেব না। হ্যাঁ, জেনুইন খবর কিন্তু দেব না, এডিটিং, এটা সেই জন্য নিউজ এডিটর, মানে কোনটা যাবে আর কোনটা যাবে না। আর একটা যেটা মনে হয় যে এখন বিভিন্ন যে অন্যান্য চ্যানেলে ভীষণ নাটকীয় নিউজ যায়, বা অনেক নিউজ মানে তৈরি নিউজ, ওইগুলো ঠিক নিউজ নয়। হ্যাঁ, ওগুলো নিউজ নয়, মানে নিউজ বলতে যেটা বোঝায় ওটা নাটক তৈরি হয়। না, মানে এইখানে আমার মনে হয় সামাজিক একটা দায়বদ্ধতা আছে, এবং নিউজটা কিভাবে পরিবেশন করা হবে, কোন নিউজটা, আর মানে ইলেকশন নিউজটা তো সাংঘাতিক একটা ব্যাপার ছিল তখন দূরদর্শনের। নানা রকম ইউনিট বসতো, ফ্ল্যাশ, আমরা নিউজের নির্বাচনের খবরগুলো যখন পড়ছি, সঙ্গে সঙ্গে নিউজের মানে রেজাল্টগুলো আসছে, ওই ফ্ল্যাশ দেখাতো, ক্যামেরাম্যানরা কিউ দিত, ওখানে ফ্ল্যাশ দেখাতো, হয়তো আবার কোন মানে প্রার্থী বিজয়ী হয়েছেন, তখন ওটা ভালো করে পড়ে নিতাম যে কে কত ভোটে বা কোন এগুলো, মানে ওর মধ্যে একটা অসম্ভব টেনশন ছিল। আমার স্পেশালি একটা দিনের কথা মনে আছে, সেদিন আমি আর তরুণদা একসঙ্গে, মানে ডাবল নিউজ কাস্টার, আমরা নিউজ পড়ছি, তারপর নিউজ পড়ে তখন ওই রাজীব গান্ধী ভোট দিচ্ছেন, সেটা আমি আর তরুণদা শেয়ার করে পড়ছি, মনিটরে দেখছি সোনিয়া গান্ধী, রাজীব গান্ধীর এসব ভোট দিচ্ছেন। তারপরই মানে মাঝরাতে খবর এলো যে ওনার আততায়ী এতে চলে গেছেন। তো আবার ভোরবেলা 8 ঘন্টার একটা স্পেশাল বুলেটিন হলো, তো সেই নিউজ এডিটরকে আবার নিয়ে আসা হলো, নিউজটা লেখা হলো, সেটা আবার পড়া হলো, সেই অনুযায়ী ড্রেস পড়া হলো। সেই মানে আমার এটা মনে হয় যে কন্টেন্ট ওয়াইজ তখন মানে কন্টেন্টটা অনেক রিচ ছিল। এখন বিভিন্ন প্রাইভেট চ্যানেলে যে নিউজগুলো দেয়, আমার সেটা নিউজ ভ্যালুজ কতটা আছে সেটা নিয়ে একটা আমার সন্দেহ হয়।
আচ্ছা, আমরা আলোচনা করছি, তোমার কাছে আরেকটা আমরা আবৃত্তি শুনি। তুমি এই 50 বছর সেলিব্রেশন একটা তো হলো, এবার তোমার পছন্দের। আচ্ছা, এটা পছন্দের। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, কবিতাটির নাম অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেলবেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, হাফাতা আর গোলগলার একটা সোয়েটার ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আর একটাতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে তার 10 বছরের গোপাল তার সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো তার কাঁটা এতদিন যেমন দ্রুত চলতো, আজ যে আর তেমন চলছে না। কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল, অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি, তাতে যদিও রোমান হরফে, তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলেছে সামনের সেপ্টেম্বরে আমরা কলকাতা নয়, ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ী তা ঠিক জানা নেই, তবু এটুকু তিনি বেশ বুঝতে পারেন যে ছুটি কাটানোর পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালি ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মধ্যেই ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলো হাওয়া। সামনের মাঠে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সকলকে তিনি না চিনলেও এই বৃদ্ধাবাসে চৌকিদারের ছেলেকে তিনি চেনেন। তার নাম তিনি জানেন না, তবু তারও বয়স ওই বছর 10 হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে ওই গোলগলা হাফাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে এক গাল হেসে বললেন, গোপাল, এটা তোর জন্যই বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস। জাতীয় স্তরে বা রাজ্য স্তরে দূরদর্শন বা কলকাতা দূরদর্শন একমাত্র যারা শাস্ত্রীয় নৃত্যের ধারাকে ক্রমাগত মর্যাদার সঙ্গে মানুষের সামনে উপস্থাপিত করে চলেছেন। এবং আমাদের সঙ্গে আজকে এই জমজমাট আড্ডায় অলকানন্দাদি রয়েছেন, যিনিও নৃত্যশিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তার সৃষ্টির মাধ্যমে। সেই সৃষ্টির একটা নিদর্শন আমরা একটু দেখব। আমি রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলা রূপে তোমার ভোলাবো না।
সাজাব না ফুলের হারে, ভরাব না ভূষণ ভারে, সাজাব না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলা, রূপে তোমার ভোলাবো। আবির, তোর কাছে আবার ফিরে আসি। তুই বলছিলি যে তোর ছোটবেলার ওই ছুটির একটা কোথাও যোগ রয়েছে দূরদর্শনের সঙ্গে, মানে গরমের ছুটি, সেটা কি? আচ্ছা, হ্যাঁ, ছুটির সময় আমাদের তখন ভীষণ একটা আকর্ষণের জায়গা ছিল ছুটি, যেটা দুপুরবেলায় হতো এবং সেখানে কিন্তু নানা রকমের অনুষ্ঠান হতো এবং অনেক ছবি, ধরো সেটা ফেলুদার ছবিও হতে পারে। দেখো সেই সময় মানে আমি যখন স্কুলে পড়ছি, তখন তো এই মোবাইলের মাধ্যম আসেনি, তখন কিন্তু বাড়িতে বলা হতো যে বেশি টিভি দেখো না, তাহলে পড়াশোনার ক্ষতি হতে পারে। কিন্তু সেটা মাথায় রেখেও দূরদর্শন এই যে প্ল্যানটা করেছিল যে গরমের ছুটি থাকবে বা পুজোর ছুটি থাকবে, সেই সময় ছুটির সময় দুপুরবেলায় যদি অনুষ্ঠান সেভাবে সাজানো হয় যেটা ছোটদের দেখতেও ভালো লাগবে এবং কোথাও গিয়ে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না, সেটাও কিন্তু দূরদর্শন ভেবেছিল তখন। এবং আমার মনে আছে আমরা যেরকম, আমার মনে হয় অ্যাকচুয়ালি আমি যদি খুব ভুল না করি, ঋতুদার প্রথম ছবি হীরের আংটি আমরা ছুটিতেই দেখেছি, ভেঙে মানে ভেঙে আধ ঘন্টা একদম। আর তখন বিভিন্ন সাক্ষাৎকারের কথা উঠেছিল, কিংবদন্তি বিভিন্ন শিল্পীর সাক্ষাৎকারও, যেরকম আমার মনে আছে তখন সুমনদা মানে একেবারে একটা, তুই যখন কলেজে ঢুকছিস বা না, তখন স্কুলে, হ্যাঁ 93-94, হ্যাঁ তখন হাই স্কুল, কিন্তু তখন সুমনদার গান মানে একটা নতুন পৃথিবী খুলে দিয়েছে এবং বাড়িতে বাবা মা তারা শুনছেন এবং আমরাও শুনতে এবার আমরাও সেই গানের নেশায় যখন ঢুকে পড়ছি। সুমনদার একটা ইন্টারভিউ আমার মনে আছে দূরদর্শনে, তখন যেহেতু ভিডিও ক্যামেরা তো বাড়িতে থাকতো না, কিন্তু আমার মনে আছে সেটা বাড়িতে টেপ রেকর্ডারে রেকর্ড করা হয়েছিল, ঠিক এতটাই সেই আকর্ষণটা ঠিক রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, তো আমার বলার উদ্দেশ্য এইটাই যে দেখো বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে যেরকম আমরা এগিয়ে যাচ্ছি বা যেভাবে আমরা আমাদের বিবর্তন হচ্ছে, সেভাবেও কিন্তু দূরদর্শন সেই পরিকল্পনা অনুযায়ী তারাও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করেছে। ঠিক তারও অনেক পরে দূরদর্শনের 31st নাইট যেটা হতো, সেই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব আমি পেয়েছি। হ্যাঁ, সেটা সঞ্চালনার দায়িত্ব একবার এই স্টুডিও আর একবার জাস্ট বাইরে। জীবিকা, কেরিয়ার, অর্থনীতি, আধুনিক গান, নতুন গান, সিনেমার গান, রিয়েলিটি শো, রাজনৈতিক বিশ্লেষণ, টেলিফিল্ম, ভোটের সফর, সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উপস্থাপনা, প্রযুক্তি, সব দিকেই নিজেকে সমকালীন করেছে দূরদর্শন কেন্দ্র কলকাতা। 1983 সালের 6 জুন দূরদর্শন কলকাতা শুরু করলো রঙিন সম্প্রচার। 1986 1 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী উদ্বোধন করলেন দূরদর্শনের নতুন ভবন। খেলা, গান, সাহিত্য, নাটক, রান্না, মননচর্চা, চিকিৎসা, সমাজের চাহিদা আর প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে অভিযোজিত করেছে দূরদর্শন।
সমাজে আর শিল্পে নারীর অবস্থানকে গুরুত্ব দিয়েছে শুরু থেকেই। 1992 সালের 20 আগস্ট শুরু হলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ স্যাটেলাইট সার্ভিস। 2000 সালের 1 জানুয়ারি থেকে শুরু হলো 24 ঘন্টার সম্প্রচার। ধাপে ধাপে ডিজিটাল প্রযুক্তি আর পেশাদারিত্বকে সঙ্গে নিয়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর সামাজিক দায়িত্ব পালন করে চলেছে কলকাতা দূরদর্শন। প্রথম থেকেই বিশ্বাসযোগ্যতা বজায় রেখে সঠিক তথ্য, সঠিক সংবাদ পরিবেশনায় জোর দিয়েছে কলকাতা দূরদর্শন। দ্রৌপদী মুর্মু। আজকের আন্তর্জাল আর তথ্য বিস্ফোরণের যুগেও খবরের ভিতরে থাকা প্রকৃত সংবাদের জন্য মানুষ দূরদর্শনের পর্দায় চোখ রাখেন। বাংলা সংস্কৃতির অভিন্ন অঙ্গরূপে নেপালি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, সাঁওতালি ভাষার অনুষ্ঠান এবং আদিবাসী সংস্কৃতি সংক্রান্ত অনুষ্ঠান আজও কলকাতা দূরদর্শনের অন্যতম সম্পদ। চিরন্তন ঐতিহ্য আর ভক্তির অমৃত কথা থেকে আজকের তরুণদের চটজলদি ব্লগ কলকাতা দূরদর্শন, চিরকাল সমকালীন। কফির কাপে আড্ডা, নতুন ফ্যাশন থেকে রূপচর্চা, নানা জায়গায় নানা অনুষ্ঠানের খবর পর্দায় তুলে আনা, বিতর্কের সঙ্গে সঙ্গে নানা গানের অন্তাক্ষরী। আপনাদের সকলকে স্বাগত জানাই সুর গান প্রতিযোগিতার এই আনন্দ মঞ্চে, যার নাম অন্তাক্ষরী। সেরা পরিবারের মতো রিয়েলিটি শো, শহরের কেন্দ্র থেকে দূর গ্রামের প্রান্তের জীবনকে পর্দায় তুলে আনে আজকের দূরদর্শন কেন্দ্র কলকাতা। চিকিৎসা সংবাদ বা জনপ্রিয় সিনেমা, আইনি পরামর্শ বা আজকের মডিউলার কিচেন, কলকাতা দূরদর্শন সমকালকে পর্দায় তুলে ধরে, ইতিহাসকে সঙ্গে নিয়েই। শুরুর দিকে এই ছোট্ট স্টুডিওতে জন্মদিনের দিন মানুষ এসে ফুল দিয়ে যেতেন। এই সহজ সম্পর্কটা আজও আছে। আজও কাছে দূরে থাকা যে কেউ তার প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে কলকাতা দূরদর্শনের পর্দায়। আজও নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, হারানো মানুষকে খুঁজে নেওয়ার একমাত্র সুতো। যদি তুমি তো দূরদর্শনের জন্য অনেক সিরিয়ালে অভিনয় করেছো, এই মুহূর্তে আমার যেটা সবচেয়ে বেশি করে মনে পড়ছে, এত প্রিয় ছিল, এখনো অনেকে দেখে ইউটিউবে, আদর্শ হিন্দু হোটেল। তার কিছু স্মৃতি তোমার মনে আছে? মানে কি না, আমি স্মৃতি এটুকু আছে যে আমি রাজি হইনি প্রথমে রাজি হইনি। না, রাজি হইনি মানে আদর্শ হিন্দু বলাতে আমার বলতে ইচ্ছে করছিল না। আচ্ছা, যাই হোক, বলা যাবে আমরা আদর্শ হিন্দু হোটেল, আমি এখানে কি রালে বলবো, আমার হাড়ি করা কিছুই তো এখানে নেই। ঠিক, ওইসব না বলে কি আমার সেই অনুভূতিটা আসবে। যাই হোক, কিছু একটু বলেছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু ভাগ্যিস করেছিলে, নাহলে একটা বড় বড় জিনিস মিস না। কিন্তু আমি বিশ্বাস করুন, আমি একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম এখানে, বেশ বড়। সেখানে আমি মল্লিকার অভিনয় লাস্ট সিনটা করে দেখিয়েছিলাম। আচ্ছা, এত বড় স্টেজও নয়,
আরো ছোট। ওই অভিনয়টা কি একটু হতে পারে? ওই মনে আছে অভিনয়টা আমার এটা কি ওই অভিনয়টা একটু করে দেখাবে? ওরে বাবা না আমি এখন পারবো না। দু লাইন? কিন্তু আমি সেই অভিনয়টা এলাসিনের সেই পাগলের অভিনয়, সেই বাচ্চার মরে গেছিল আমার হাত থেকে, সেই মানে সেখানে একবারে বেরোতে পারি না সেই এখান থেকে। সেই সমস্ত লোক মানে দিদি পা জড়ি ধরছে, হাত ধরছে যে আপনি এইটুকু জায়গার মধ্যে আপনি অভিনয় করে সবাইকে কাঁদিয়ে দিলেন, আমরা কাঁদছি দেখুন। সেই ভীষণ একটা পেয়েছিলাম আমি, মানে সকলে। এটা কি নাম ছিল নাটকটা? মল্লিকা। মল্লিকা, আচ্ছা আচ্ছা বাবা ওই লাস্ট সিনটুকুই শুধু যখন বাচ্চাটা মরে গেল। হ্যাঁ বুঝতে পেরেছি। একটা জিনিস খুব লক্ষ্য করার আবির, যে সাবুদি যখন বলছেন অভিনয়ের কথা, উনি মঞ্চের কাছে কিন্তু বারবার ফিরে যাচ্ছেন, মানে ওনার মঞ্চের যে দিদি প্রণাম প্রণাম। আচ্ছা আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে সাবিত্রীর সঙ্গে আমার প্রথম পরিচয় গড় নাসিমপুর। আচ্ছা, গড় নাসিমপুর। গড় নাসিমপুরে এবারে এতই আমাদের বন্ধুত্ব হয়ে গেল, আমরা যে ছুটি পেলেই চলে যেতাম গঙ্গার ধারে। আচ্ছা, নৌকোতে। হ্যাঁ, নৌকোতে উঠতাম গঙ্গার ধারে। সেখানে ওই পেতলের কলসিতে গরম চা নিয়ে আসতো, ভাড়ে করে দুজনে খেতাম। খেয়ে আমাদের গল্প আর শেষ হতো না। এরকম হতে হতে একটা সময় যে বলা হলো যে কি বাসন, সকলেরই তো বাসনা একটা থাকে, হয় আর একটা, তো সেই রকম কি বাসনা ছিল, এবার সেই বাসনাটা বলো। না, বাসনাটাও আমার দেখা হলে বললে একবার বল, কত কাল আগের কথা তুমি এখানে বলাতে চাইছো? বলো না, বলো না, আমাদের জন্য বলো। আমার একজন নেতার বক্তৃতা শুনতে নিয়ে গেছিল বাবা ঢাকাতে। আচ্ছা, ঢাকার রমনার মাঠটা একবার বিশ্ববিখ্যাত, বাইরের লোক আসে শুধু রমনার মাঠ দেখতে, ভীষণ ভালো। বাবা নিয়ে গেল, তা এত পেছনে বসেছি যে আমার বন্ধুটা মাথাটা শুধু চুলগুলো দেখা যাচ্ছে, এত ছোট তখন আমি। যাই হোক, এত ভালো লেগেছিল আমার সে বক্তৃতাটা, পা নেড়ে এক বর্ণ বুঝিনি কিন্তু আমি। তো যাই হোক, বাবা হলো কিরম লাগলাম, দারুণ দারুণ না লেগেছে। বাবা আমার মনে মনে ইচ্ছে হচ্ছে আমি মন্ত্রী হব, মন্ত্রী হব, আমি ভাষণ দেব। হ্যাঁ, আমার মনে দুরাত্রির আমি স্কুলেই গেলাম না, খালি ভাবছি কি করে মন্ত্রী হব। আমাদের বাড়িতে তো মাইক নেই, তখন কি করলাম, বাবার একটা কলের গান ছিল আগেকার, সেই কলের গানের চোঙা থাকে, সেই চোঙাটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঢাকায় কমলাপুরে থাকতাম, সেই পাড়ায়। আপনাদের আমি খাওয়াবো দাওয়াবো কিচ্ছু চিন্তা নেই, আমি যদি নেত্রী হই তাহলে আপনাদের কোনো যা যা বলেছিল সেইগুলো বলছে আর রিপিট করছে। তারপর একদিন হঠাৎ দিকে আমার বাবার ঘরের সামনে অনেক মহিলা দাঁড়িয়ে আছে, আমি আমার প্রশংসা করতে এসেছি, আমি তো সবাইকে খেতে পড়তে দেবো, আমি কি আনন্দ। বাবা রাখছে আমার, আমি কি গো বাবা, ঠাস করে গালে একটা চপ। আমি হকচকে গেছি, তুমি আমাকে বাঁচছো কেন? বলে তুমি কি শুরু করেছো? হ্যাঁ, তুমি বক্তৃতা করছো, তুমি খাওয়াবে পালাবে, তোমাকে কি খাওয়ায়? আমি তো তোমাকে খাওয়াচ্ছি, তোমার খাওয়ার পাশে আছে না, তুমি এখন খাওয়াচ্ছ কিন্তু আমি নেতা হচ্ছি, এরকম তর্ক করো না, আগে পড়াশোনা করো, বড় হও। নেতারা অনেক বড়, অনেক পড়াশোনা করে, তবে সে নেতা হতে পারে। তারপরে বাবার জন্য, বাবা যেই অফিস বেরিয়ে যেত, বাস আমি আবার চোঙা নিয়ে বেরোতাম। সকলে এত অভিযোগ করতে লাগলো, বাধ্য হয়ে আমাকে থেমে যেতে হলো। জীবনে কত ইচ্ছেই তো থাকে, হ্যাঁ, হতে চাই আমি নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী। হ্যাঁ, ভাগ্যিস, নাহলে আমরা একটা অভিনেত্রীকে হারাতাম। না, কথা বলতে মাইকে বলতে চাই আমি, কিন্তু এখন আর কিছু বলতে পারি না। সে কিন্তু সেই ঘটনাটা আমার অনবদ্য। গড় নাসিমপুরের আউটডোর কোথায় হয়েছিল মাধবী, মনে পড়ছে? ওই বজরায় বোধহয় না? আচ্ছা আচ্ছা, ওরকম কোনো জায়গায়। আচ্ছা, আমি ও দুজনেই ছিলাম। ওই প্রসঙ্গেই দেখ, আবির তোর বাবা তো মঞ্চের এত বড় একজন পরিচালক, তো তুই মঞ্চ করলি না কোনোদিন, সেই জন্য এখনো বকা খাই।
এখনো মানে মোটামুটি বাবা এখনো দূরদর্শনে রেকর্ডিংটা করেছি সেটা। হ্যাঁ সেটাই ওই হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমি সিনেমায় এত সহজ, স্টেজে ভীষণ কঠিন। স্টেজে যখন একবার হাঁটা চলা করে ঠিক করতে পেরেছি তখন সিনেমা ঠিক ঠিক। না এটা নীলা একদমই ঠিক বলেছো যে মঞ্চের অভিনয়ের আমি এক তো ছোট থেকে দেখেছি, হয়তো শিখেওছি কিছুটা কিছুটা, এবার কিন্তু মঞ্চে আমার নিজে অভিনয় করা হয়নি, কিন্তু দূরদর্শনেও কিন্তু আমরা অনেক আমরা সিনেমার কথা বলছি বেশি হয়তো, কিন্তু থিয়েটারের আর্কাইভ আছে, ভালো আর্কাইভ আছে। আর যখন তোমাকে পেয়েছি তুমি আমাদের যে মাঝে মধ্যে বলছো যে এবার একটা গান হোক, এবার একটা আবৃত্তি হোক, তুমি না তুমি থিয়েটার দেখো আমাদের একটা মিল আছে, আমরা দুজনেই মানে পরিবারগত জায়গা থেকে নাটক, আমি তো অ্যাঙ্কার এখানে। না না তোমার কাছে তোমায় যখন পেয়েছি সুযোগটা ছাড়ার কোনো প্রশ্নই নেই, এবং তুমি এখন মানে এখন মানে আমার খুবই সৌভাগ্য হয়েছে আমি অরুণ জেঠুর সাথে অভিনয় করতে পেরেছি, লালদার ডিরেকশনে করেছি, তোমার সঙ্গে তো অভিনয় করেইছি প্রচুর। তোমাদের এই যে ট্রেডিশনটা তুমি যেভাবে এখন মঞ্চ বা চেতনার যে নাটকের ধারা, তো একটা কিছু হয়ে যাক নীলা। না হয়ে যাক মানে মুশকিল হচ্ছে যে থিয়েটার তো অনেককে নিয়ে হয়, তবুও কিছু একক অভিনয় থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু আমি খুব একটা প্রিপারেশন নেই। আমার যেটুকু আমার খুব প্রিয় এটা টেক্সট, বাদল সরকারের এবার জন্ম 100 বছর, 100 বছর। তো বাদলবাবু একটি নাটক লিখেছিলেন ভুল রাস্তা বলে, ওটা একক অভিনয়। পাণ্ডবানী যে ফর্মটা আছে লোকনাট্যের, তার মতো একটা লোক একাই গল্প বলে, এটা রূপকথার গল্প, ফেয়ারি টেল। আমি জাস্ট প্রথম পাতাটা বলছি, কারণ ওটা 40 মিনিট, যেটুকু স্মৃতিতে আছে। এটি আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি এবং তোর আর এক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা দুজন মিলে এটা অভিনয় করতাম। একজনের ছিল, আমরা ভাগ করে নিই। তো আমি স্বাগতা দিয়ে আমাকে একটা জায়গায় খালি হেল্প করে দিই, ওই যে গানটা, এটা একদম ওই প্রচুর গান টান মিলিয়ে একটা ফেয়ারি টেল। এটা শুরু হয় অ্যাকচুয়ালি, এটা খুব ঢোল টোল বাজে টাজে, তো একটা ছেলে ঢোকে, একা ঢুকে বলে, আরে হে জানা না 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 ঢ্যাম কুড় কুড় 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 ঢ্যাম কুড় কুড়। वाह नमस्कार बाबू मोसाई, प्रणाम लक्ष्मी बाई। हाँ गुड इवनिंग सर मैडम, जय हो पंडित जी, जय हो जय हो जय हो। ए আপনাদের কাছে ভিক মাংছি বাবুজি, মা লক্ষ্মী মাই। না 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 সোনা দানা কিছু না, শুধু একটু মন দিবেন, কান দিবেন, কানে শুনে মনে ধরবেন। একটা গল্প, হ্যাঁ হ্যাঁ বাংলা গল্প। আমি তো বাঙালি আছি, তবু এখনো রাষ্ট্রভাষা হলো না, তাই থোড়া কুছ হিন্দি বলি। अरे खिचड़ी खाना, खिचड़ी खिचड़ी, ये भी ওই খিচড়ি আছে। তো এই খিচড়ি ভাষা, খিচড়ি কাহানি, হেই আমার রুজি রোজগার বাবুজি মাইজি। যদি শুনে ভালো লাগে, যদি দিল খুশ হয়ে যায়, তবে না 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 সোনা চাঁদি কুছু না, सिर्फ 2-4 पैसा सीखी आदमी दुआ करे गरीब के। अरे हे जना ना 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 ढैम कुड़ कुड़ ढैम कुड़ कुड़ ढैम कुड़ कुड़ ढैम कुड़ कुड़। वाह हाँ, तो एक था राजा, एक छिलो राजा। हाँ जी, वही पुरानी कहानी की करबो बोलें, राजा छाड़ा तो कहानी होय ना। ये আপনারা কিতাব খুলিয়া দেখেন না, কিতাব খোলেন, ইতিহাস হিস্টোরি হিস্টোরি না নি, আমি নেই, আমি পড়া লেখা কিছু জানি না। আপনারা কিতাব খুলিয়া দেখেন, ইতিহাস খুলিয়া দেখেন, সব রাজা রানীর গল্প, রাজা রানীর কাহানি। রাম, যুধিষ্ঠির, অশোক, হর্ষবর্ধন, আকবর, জাহাঙ্গীর, নেপোলিয়ন, থাচার, ইন্দিরা, বুশ, সাদ্দাম, और এখন থাক বলবো না। সব রাজা নারীর গল্প, আমাদের কাহানি কুতা আছে ইতিহাস কিতাবে। বলেন মাইজি, বল ভাই বল। कहानी चलती नहीं छोड़ के राजा रानी बाबुआ, हो बाबुआ, हे बाबुआ मैंने चलो सब हलो इतिहासेर बानी बाबुआ, बाबुआ हो बाबुआ, हे बेबुआ, हे बाबुआ, हो बाबुआ। प्रणाम। क्या बात, लवली। এরপরে গল্পটা এগোয়, রাজার ছেলে যায়, তার মায়ের ওষুধ আনতে জঙ্গলে হারিয়ে যায়। রাজার ছেলে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, অসাধারণ, কিভাবে আবার ও সাধারণ মানুষ হয়ে যাচ্ছে। তখন উনি প্রশ্ন করছেন কোন রাস্তাটা ভালো, এই রাজার যেভাবে দমিয়ে রাখে সেই রাস্তাটা ভালো, নাকি ওই যে রাজার ছেলে মিলেমিশে একটা সাধারণ মানুষ হয়ে উঠলো সেই রাস্তাটা। এটা হচ্ছে গল্পটা।
অলকাদি, তোমার কাছ থেকে এবার আমি দূরদর্শনে তোমার বেড়ে ওঠা, সেখানে দূরদর্শনের তোমার ডিডি বাংলা যখন 50 বছর আগে শুরু হলো তখন কিন্তু আমি ছোট না, আমি তখন বড় হয়ে গেছি, অনেকটাই বড় হয়ে গেছি। আর তখন কোনো অডিশন দিতে হয়নি, ওই ছোট্ট স্টুডিওটাতে আমাদের যাদের ডাকতো সেই হিসেবে আর্টিস্ট হয়ে গেলাম, তখন দূরদর্শনের গ্রেডেড আর্টিস্ট হয়ে গেলাম। তো আমার তো অনেক রকম অভিজ্ঞতা, ছোট্ট ফ্লোর নাচে, ছোট ফ্লোরে একটা ডান্স ড্রামা হচ্ছে ওইটুকু ফ্লোরের মধ্যে। তো একটা খুব মজার গল্প আছে, রবীন্দ্রনাথের 125 বছর এর সময় পরিশোধ হচ্ছে, তো শ্যামারি অংশ শান্তি বোস শান্তিদা করছেন, আর শঙ্করানদা তখন ছিলেন, শঙ্করানদা কোটাল, তারা করেছে ধর ধর রইচর রইচর, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। হঠাৎ শান্তিদা তো বাঙাল কথা বলতেন, এসে হঠাৎ আমাকে বলছে আমারে প্রায় ধৈরাই ফেলাইছিল, এইটুকু জায়গায় আমি তো পালানোর জায়গা পাইতাছি না ওর মধ্যে। হ্যাঁ, তো ওইখান থেকে তো শুরু, তারপরে এরকম একটা সুন্দর জায়গা তৈরি হলো, সেটা আলাদা। প্রচুর প্রোগ্রাম করেছি সেই সময়, আর খুব আনন্দ করেছি। ওই যে কিছু একটা আছে দূরদর্শনের যেটাতে না মানে খুব নিজের মনে হয়, একটা আন্তরিকতা, একটা নিজের জায়গা, এখানে ঢুকে মনে হয় এটা আমার জায়গা, আমি যে এখানে চাকরি করি তা না, খুব একটা ওই অনুভূতিটা আছে যেটা সব জায়গায় কিন্তু সেটা হয় না, অন্য জায়গাগুলো অনেক বেশি কমার্শিয়াল। আর যেটা আমি খুব গর্ব করে বলবো যে একমাত্র দূরদর্শন বাংলায়, ডিডি বাংলায় কিন্তু আমার জেলের ছেলে মেয়েরা এসে এখানে বাল্মীকি প্রতিভা করেনি, এখানে এটা হয়েছিল ধ্রুবজ্যোতি তুমি যিশু, একটা জিসাসের উপরে করা আছে আমার রবীন্দ্রনাথের গান দিয়ে, খুব সুন্দর, সেটা এখানে হয়েছিল। কিন্তু সেদিন সব কিছু মানে সব বন্ধ করে দিয়েছিল ওরা করবে বলে। এটা কিন্তু পৃথিবীতে কোথাও হয়নি যে কোনো স্পেশালি কোনো সরকারি জায়গায় একটা টিভি, হ্যাঁ, সেখানে এসে তারা করেছে। আর ওটা কিন্তু মাঝে মাঝেই দেখানো হয় ক্রিসমাসে আর ইস্টারে, মাঝে মাঝে ওটা দেখানো হয়, তাই ওটা নিয়ে আমার একটা গর্ব আছে। সেটা বোধহয় একমাত্র এখানে থেকেও যাবে, পরবর্তী প্রজন্মের জন্য থেকে যাবে, এটা যেন সব জায়গায় হয়, সেটা পথ দেখিয়েছে কিন্তু দূরদর্শন, কোথাও কোনোদিনও হয়নি, হবে নিশ্চয়ই। আবার তা আমার এই সামাজিক ব্যাপারটা নিয়েও এখানে যে কত ঘরে বাইরেতে যে কতবার এসছি, হ্যাঁ, আমি তো শুধু নাচিনি, অনেক কথাও বলি, তাই সেই কথাও অনেক বলতে হয়। আর সেই কারণে দূরদর্শনের মধ্যে দিয়ে অনেক মানুষের কাছে কিন্তু ওদের কথা বা এই কাজটার কথা কিন্তু পৌঁছেছে। আর এটা তো আনাচে কানাচে গ্রামে গঞ্জে তখন এতগুলো টিভি চ্যানেলও ছিল না, কিছু ছিল না। আর ওই যে বললাম একটা এখানে একটা সুস্থ সংস্কৃতি আছে, আমাদের কাছে কিন্তু এটা ভীষণ একটা স্বস্তির জায়গা বলবো। স্বাগতাদি, তোমারও বেড়ে ওঠার সঙ্গে দূরদর্শনের নিশ্চয়ই প্রভাব আছে বা কোনো ভূমিকা আছে, সেটার কিছু স্মৃতি যদি তুমি ভাগ করো আজকের এই বিশেষ দিনে। হ্যাঁ, এত কিছু শুনলাম এত জনের মাঝখানে বসে, এবং যাদের পাশে বসার কোনো মানে আমি যে বসতে পারি, আমার যে যোগ্যতা আছে সেরকম, সেই স্বপ্নটা আজকে সার্থক করে দিল 50 বছরের কলকাতা দূরদর্শন। এটার জন্য আমার কৃতজ্ঞতা সকলের কাছে। আমি যে ডাক পেয়েছি সেই ডাকটিকে, আমার আমন্ত্রণটিকে আমার প্রণাম। 1975 সাল বোধ করি আমি ক্লাস 5 টাইপে পড়ি, 5-6। তো আমার বাড়িতে আসেনি, অন্য বাড়ি, খুব ছোট ছোট করে বলি এত কিছু বলতে ইচ্ছে করছে। খেলার প্রতি প্রেম, সেটা আমি বেসিক্যালি মাঠের লোক, খেলাধুলো করেছি, ফুটবল খেলিনি কিন্তু ক্রিকেট এবং টেবিল টেনিস খেলেছি। তো দূরদর্শনে গিয়ে খেলা দেখা, সেটা হচ্ছে দূরদর্শনের সঙ্গে প্রথম প্রেম, গান নয় কিন্তু। আর গানের কথাটা পরে বলছি। আর কিছু অদ্ভুত ব্যাপার আছে যেটা তোমাদের একটুখানি আপনাদের আশ্চর্য লাগবে। দূরদর্শনে আমি চিচিং ফাঁকে অ্যাঙ্কারিং করতে এসেছিলাম, সেটা চিচিং ফাঁকের বাচ্চাদের বয়স না, তার থেকে একটু বড়। আমার একটি বন্ধু তখন
তার ত্রিরঞ্জন দাশগুপ্ত তার নাম ছিল, সে একটি অনুষ্ঠানে আমাকে বলল যে তোমাকে অ্যাঙ্কারিং করতে হবে, বলতে হবে। আমাদের অন্যতম শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পী বসে আছেন, ওর যে বাচন অসাধারণ লেগেছে। এবার দেখে খুব আকর্ষণ হলো। তখন কলেজে পঙ্কজদার কাছে গিয়ে বললাম আমি খবর পড়বো, আমি ইন্টারভিউ দিয়েছিলাম পঙ্কজদার কাছে। আজকে খুব পঙ্কজদার কথা মনে হচ্ছে, অনেক কথা উঠছে, প্রসঙ্গ উঠছে, পুরনো স্মৃতি। এবং পঙ্কজদা আমাকে যথারীতি ওই তুমি ফেল হইবা না, তুমি ফেল হইছো আর কি, ফোন করে বললেন যে না তোমার দ্বারা ঠিক খবর পড়াটা হবে না, তোমার অনেক ডিফেক্ট আছে। স্বাগতা লক্ষ্মী, খুব কম মানুষজন আছেন যারা আমাকে পুরো নাম ধরে ডাকেন, তো একজন বিশেষ করে উনি সবসময় আমার পুরো নাম ধরে ডাকেন, স্বাগতা লক্ষ্মী। তো পরবর্তীকালে পঙ্কজদা বলেছেন যে ভাগ্যিস তোমাকে সংবাদ পাঠিকা করিনি, তাহলে তুমি এত কিছু না করে তোমার গানটা, তাই বললাম না গান তো আমার হতোই। পুরো হজবরলটা আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে হজবরলা এবং আবল তাবল আমি পারফর্ম করেছিলাম কলকাতা দূরদর্শনে, সেটা রেকর্ডিং আছে। তো সেখানে ওই আমার প্রথম পরিবেশন কলকাতা দূরদর্শনে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। তো একমাত্র কলকাতা দূরদর্শনেই তেমন কিছু অনুষ্ঠান হলে আমি জানি যে মাঝে মাঝে তবু দেখা পাবো, সেই যে কনফিডেন্সে যে এতক্ষণ বলছিলেন মন্নিদি, সত্যি তাই। ফিরে ফিরে দেখা, রাত বিরেতে, চিরদিনই বন্ধু ছিল কলকাতা দূরদর্শন। এখন সে রাতের সঙ্গী আমার, কারণ রাত্রিবেলায় গভীর রাতে একটি চ্যানেল আমার বাড়িতে চলে, সেটা কলকাতা দূরদর্শন। আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমার স্বপ্নের গায়িকা, সন্ধ্যা মুখোপাধ্যায় স্বপ্নের গায়িকা, এবং শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় সকলেই আমাদের প্রণম্য শ্রদ্ধেয়। তাদেরকে কাছ থেকে পেয়েছিলাম, আমার গাল ছুঁয়ে আদর করেছেন প্রতিমাদি। মানে ওই রাত্রের একটা ইয়ে দেখি না আমরা ব্রততী, গভীর রাতে হেমন্ত মুখোপাধ্যায় তুই তুই করে বলছেন বল না বল না, গান খাচ্ছেন একটু বল না, গান বল না। হ্যাঁ, গান যে বলতে হয়, বলা যায়, সেই সব এই দেখেই তো শিখেছি। সব ধরনের ধারাকেই সম্মান জানিয়েছে দূরদর্শন, আজও জানায়। তুমি যদি একটা লোকায়ত আঙ্গিকের কোনো গান, আমি আজ এই 50 বছর, তো আমি একটা স্বপ্ন দেখতে চাই। আমার একটা স্বপ্নের গান, আমারই লেখা, আমারই সুর করা। আমার মনে হলো এখানে বসে বসে আজকে এই সমস্ত দারুণ মানুষজনদের সঙ্গে বসে বসে 100 বছর, মানে 2075 সাল, হয়তো তোমরা হয়তো কেউ কেউ থাকবে, আমরা অনেকেই থাকবো না। তো সেই 2075 সালের জন্য আমার একটা প্রণাম। এবং তখন হয়তো এই অনুষ্ঠানটা হয়তো দেখানো হবে যে 50-এ এরা এসেছিলেন, এরা সেই শুকনো পাতা ঝরার বেলায় কেন, নতুন পাতা গজানোর বেলায় আমরা গেয়েছিলাম গান, কত কথা বলেছি, কত কথা শুনেছি। সেই স্মৃতি নিয়ে আমার তোমার কথা অনুযায়ী ওই দেখা যায় ভাবে কালের নদী, যার পারেতে ভালোবাসার ঘর, মানুষ জানে আশাই নিরবধি, পরকে আপন করার অবসর। করিম চাচা দুর্গা ঠাকুর গড়ে, বামুন দিদি পীরের দরগায়, কপালে ক্রমে রক্ত লালি ঝরে, বায়ুষ কোকিল একসাথে গান গায়, গুরু তারে রহিম রাম আর টম, কল যে খেলে শ্বেত পতাকা বয়, গুরু তারে রহিম রাম আর টম, কল যে খুলে শ্বেত পতাকা বয়, ঘন্টা বাজে
গির্জাতে ওই মিলছে সবাই, এই তো সমন্বয়। অস্ত্র শস্ত্র সমুদ্রে খেলো, বারুদ গন্ধ মুছল সুবাতাস। চাতক জলে টইটম্বুর হলো, হাসলো মাটি অন্ন বস্ত্র আকাশ। তুমি আর আমি হাঁটছি নিশ্চিন্ত, যুদ্ধ নাকি ব্যাকরণের বাইরে। তুমি আর আমি হাঁটছি নিশ্চিন্ত, যুদ্ধ নাকি ব্যাকরণের বাইরে। শান্তি সবুজ মাঠ খোলা দিগন্ত, পরকে আপন করায় মানা নাই রে। ওই দেখা যায় ভাবি কালের নদী, যার পানিতে ভালোবাসার ঘর। মানুষ জানের আশায় নিরবধি, খুঁজছি পরকে আপন করার অবসর। খুঁজছি পরকে আপন করার অবসর। খুঁজছি পরকে আপন করার অবসর। দূরদর্শন আমাদের কাছে একটা বটবৃক্ষের মতো, ফাদার ফিগার। যেমন বাংলা সাহিত্যে এখন আমাদের ফাদার ফিগার শীর্ষেন্দুদা। হ্যাঁ, এখানে যারা আছেন তারা এক একটা পিলার। তো দূরদর্শনও এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, এই যে টেলিভিশন মিডিয়া জয় জয়কার, দূরদর্শন হচ্ছে ফাদার ফিগার, পিলার। তার পথ চলার সঙ্গে সঙ্গে সাথী হয়ে আরও সব বিভিন্ন ধরো প্রাইভেট চ্যানেলগুলো ধীরে ধীরে এসেছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা এমন এমন অনুষ্ঠান করেছে যেটা হয়তো দূরদর্শনের চেয়েও মানুষের ভালো লাগতেই পারে, কিন্তু ফাদার ফিগার তো দূরদর্শন, আর যেহেতু দূরদর্শনই থাকবে, সেই ফাদারের জন্য একটা হোক। হ্যাঁ, আমি যে কবিতাটা এখন আমার মনে পড়ছিল এতক্ষণ ধরে, এই স্টুডিওটা তখন নতুন নতুন হয়েছে 30শে জুন, তখন আমরা মানে ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে সেলিব্রেট করা হতো শীর্ষেন্দুদা। আর এই স্টুডিও থেকে তখন লাইভ টেলিকাস্ট হলো শঙ্খদা, সুনীলদা, শক্তিদা, মানে সব বিশিষ্ট কবিরা, আরও অনেকে ছিলেন, মনে হচ্ছে অমিতাভ দাশগুপ্তও ছিলেন, হয়তো তারাপদ রায়ও ছিলেন, মনে নেই, কিন্তু এই তিনজনকে মনে আছে। নীরেনদা ছিলেন। আর তখন খুব ইয়াং ছিলেন জয়দা, সুবোধদা, মল্লিকা, এরাও সব ছিলেন। লাইভ টেলিকাস্ট, সব কবিদের কবিতা পাঠ। কেননা 30শে জুন তখন একটা তথ্য সামনে এসেছিল যে ওই দিন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে হ্যামস্টেডে ওখানে গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশনটা মানে পাঠ করেছিলেন, সং অফারিংসের ওটা পাঠ করেছিলেন। ওই দিনটাকে ওইভাবে সেলিব্রেট করেছিল দূরদর্শন। তো শঙ্খদা আমার যতদূর মনে পড়ছে এই কবিতাটি সেদিন শুনিয়েছিলেন। আমি দূরদর্শনের 51 পা, একটা পথ চলা, আর পথ চলার ক্ষেত্রে সবসময় তো পথটা খুব আলোকিত থাকে না, অন্ধকার আসে, আলো আসে, চড়াই উতরাই আসে, অনেক রকম স্ট্রাগল থাকে, কিন্তু পথটা চলতে হয়। আমাদের ডান পাশে ধস,
আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। যে সামাজিক দায়িত্বের কথা দূরদর্শনে বারবার বলা হয়েছে, যেটা বারবার দূরদর্শনকে একটা অন্য পর্যায়ে, অন্য মাত্রা দিয়েছে, সেই প্রসঙ্গে তোমার যদি কিছু বলার থাকে। ছোট ছোট বাচ্চাদের কুইজ কিভাবে তৈরি করা হবে, তারা হাতে কলমে এক্সপেরিমেন্ট করা, এই যে জিনিসটা, এটা হয়তো অনেক বিদেশি চ্যানেলে হয়, কিন্তু দূরদর্শন সেটা আমাদের বাংলার ছেলে মেয়েদের বিজ্ঞানী তৈরি করার জন্য তারা মনে করেছিলেন, এবং এখন সেটা একটা নতুন ভার্সন নিয়ে এসছেন। কাজেই আমার মনে হয় দূরদর্শন সবসময় কিন্তু মানে আমাদের একটা নতুন দিশা দেখিয়ে চলেছে। কাজেই সামাজিক দায়বদ্ধতা অনেকভাবে পালন করা যায়, এবং যে কথাটা আগেও বলেছি সেটা বিজ্ঞানের জন্য খুব কম চ্যানেলই করে, সেটা যে দিদি করে চলেছে, সেটা আমার মনে হয় বিজ্ঞানী কমিউনিটি বাঙালি হিসেবে আমি অন্তত তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আসলে কি বলতো, শুধু তো দূরদর্শন মানে লক্ষ্য তো শুধু এন্টারটেইনমেন্ট নয়, এন্টারটেইনমেন্ট আর নিউজ একেবারে। সুচিন্দু কাকু, তোমার কি মনে হয়? দূরদর্শন আমাদের অনেক দিয়েছে, সেদিক দিয়ে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রথম কথা, মানুষের রুচি, সাংস্কৃতিক মনস্কতা, মনন তৈরি করার প্রথম দিকে তারা এটা খুবই করতে পেরেছে। পরবর্তীকালে হয়তো কম্পিটিশনে তারা একটু পিছিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দূরদর্শন অবদান আমাদের ভুলে যাওয়ার মতো নয়। এখানে বততি আছে, সে তো দূরদর্শনের সংবাদ পাঠিকাও ছিল। তারপরে এখানে যারা আছে প্রত্যেকে দূরদর্শনের সঙ্গে কিছু না কোনোভাবে যুক্ত। আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি, সাক্ষাৎকার দিয়েছি, এবং দূরদর্শন এখন আমাকে ডাকাটাকি করে। আমি এখন আর যেতে পারি না বা আসতে পারি না, কিন্তু তাও ঘরে আমাদের বাড়িতে গিয়ে হয়তো প্রোগ্রাম তুলে আনে বা করে। তো সেই দিক দিয়ে আমাদের দূরদর্শনের সঙ্গে একটা দীর্ঘ আত্মীয়তার এখনো দূরদর্শন চেষ্টা করছে, সেই বন্ধন রয়েছে, এবং তারা চেষ্টা করছে। কারণ তোমার সোশ্যাল মিডিয়াতেও প্রমোশন গুলো যাচ্ছে, তারপর ইউটিউবে ভালো ভালো অনুষ্ঠানের লিংক গুলো যাচ্ছে, তারা আধুনিক মানে আজকের সময়টাকে ধরার চেষ্টা করছে তাদের মতো করে চেষ্টা করছে। আর সাহিত্যের সঙ্গে দূরদর্শনের যে যোগ, সেটাকে তুমি সাহিত্যে করেছি অনেক কাজ, যেহেতু যারা সাহিত্যিক তাদের প্রত্যেককেই মানে সমাজের প্রত্যেক শ্রেণীর লোককেই দূরদর্শন কিছু না কিছু জায়গা দিয়েছে। ঠিক, সাহিত্যকে উপেক্ষা করেনি, সাহিত্যকে নিয়েও তারা অনেক করছে। আমি তো বলেওছি, বনফুল, আশাপূর্ণা দেবী দুজনের সাক্ষাৎকার আমি দিয়েছি, আর আমি নিজে অনেক সাক্ষাৎকার দিয়েছি বলতে আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো তারা সাহিত্য পাঠও বোধহয় হয়েছে দূরদর্শন। হ্যাঁ, তারা শঙ্কর এবং আশাপূর্ণা দেবী বা বনফুল যখন ছিলেন তখন দূরদর্শনের প্রথম যুগ একদম। তারপরে তারা তো চলে গেছেন, তারা নেই এখন। সেইগুলো এখন আর্কাইভে আছে কিনা জানি না, কিন্তু খুব মূল্যবান কিছু কথা বনফুলও বলেছিলেন এবং আশাপূর্ণা দেবীও বলেছিলেন। সেগুলো থাকলে পরে ভালো হতো, আবার নতুন করে দেখা যেত সাদা কালো সেই যুগে। সে আমাদের একটাই মনে হয়, বা আমাদের নেক্সট জেনারেশন তাদের কাছে যখন গল্পগুলো মানে কথাগুলো বলি, এখানে হয়তো সবাই সহমত হবেন যে এই যে
অনুষ্ঠানগুলো যেগুলোর একটা অসাধারণ মূল্য, সেগুলো যদি দূরদর্শনের ইউটিউব চ্যানেলে মানে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে মানে যেখানে সৌম্যমিত্রের সাক্ষাৎকার, সলিল চৌধুরীর সাক্ষাৎকার, হেমন্ত মুখোপাধ্যায়, তাহলে কিন্তু অনেকে উপকৃত হন। হ্যাঁ, গল্প পাঠ, এটা বোধহয় কোনো চ্যানেলেই করে না, যেটা দূরদর্শন করেছিল। গল্প পাঠ, গল্প পাঠ মানে লেখক গল্প পড়ছেন, তার নিজের লেখা গল্প, ও সেটা প্রচার হচ্ছে। কি ভালো ভাবনা। এই জিনিসটা কিন্তু আর কোনো চ্যানেল কখনো করেছে বলে আমার মনে হয় না। তাই দূরদর্শন করেছে এটা। প্রচেততা তোমারও তাই? হ্যাঁ, তো নিজের বললাম, প্রথমেই বললাম, মনে হয় যে একজন একটু লিখবো ভাবলে যদি তরুণ বয়সে, কিশোর বয়সে, আরেকটু বেশি বয়সে দূরদর্শন সেই সময় কিন্তু কোথাও একটা পরোক্ষভাবে সাহায্য করেই গেছে বা উৎসাহ জুগিয়ে গেছে এক তো লেখকদের, বড় বড় লেখকদের সামনে আনা। এ তো কেউ আর আমি পরে কাউকে খুব একটা এইভাবে আনাটা হয় কিনা জানি না। তার উপরে এই যে গল্প থেকে বিভিন্ন ছবি, তারপরে ধারাবাহিক সিরিয়াল করছে, নাটক, থিয়েটার করছে, একটা ছোটদের গল্পকে ওই ছুটি ছুটি অনুষ্ঠানে আবির যেমন বললো, এনে হয় ছবির মাধ্যমে দেখাচ্ছি, নয় নতুন করে নাটক করে দেখাচ্ছি। এর মধ্যে না সাহিত্য বোধটা এক ধরনের কিন্তু তৈরি হয়েছে, মানে বাংলার মধ্যে যে সাহিত্য ব্যাপারটাও আছে, বাংলার একটা গুরুতরভাবে আছে, সেটা কিন্তু দূরদর্শন এই ভূমিকা একটা সময় দীর্ঘদিন পালন করে গেছে। এখন এটা যা আছে, শিশিরদা যেমন বলছেন, এই আর্কাইভে যা আছে সেগুলো যদি আরেকটু সংরক্ষিত করে ঠিকমতো মাঝে মাঝে আবার পুনঃপ্রচারিত হয় নিয়ম করে, আমার মনে হয় যে এটা অনেকটা ছোঁবে, সাহিত্য জগৎকে অনেকটা স্পর্শ করবে, অনেকটা উপকার হবে। যে শিষ্যন্দা বোধহয় আশাপূর্ণা দেবীর আপনি নিয়েছিলেন, তাই তো বলছিলেন? আশাপূর্ণা এই সাক্ষাৎকার যদি আবার যদি আমরা ঠিকমতো প্রচার হয়, নিশ্চয়ই করবে। সেটা একটা পরবর্তী বাড়িতে গিয়ে নিতে হয়েছিল। এটা একটা বিরাট ব্যাপার, বিরাট খুব মূল্যবান জিনিসটা। অনেক ভালো ভালো কথা উনি বলেছেন। ও আলুর দম রান্নার কথাও বলেছিলেন। 1942 সালের 8 তারিখে ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত নিল জাতীয় কংগ্রেস। আর পরের দিন আন্দোলনকে শুরুতেই বন্ধ করে দেওয়ার জন্য প্রথম সারির সমস্ত নেতাকে গ্রেপ্তার করলেন বড়লাট। ভেবেছিলেন আন্দোলন বন্ধ হবে, ঠিক উল্টো হল। সাধারণ মানুষ সরাসরি যোগ দিলেন আন্দোলনে। 14 তারিখ পর্যন্ত জনতা পুলিশ সংঘর্ষ চলল বোম্বাইতে। যে আন্দোলন বন্ধ করতে চেয়েছিলেন বড়লাট, সেটাই দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। 1975-এ এই 9 আগস্ট কলকাতা দূরদর্শন কেন্দ্র আর মাদ্রাজ দূরদর্শন কেন্দ্র শুরু হয়েছিল। 9 আগস্টে সেই নাম না জানা শহীদদের স্মৃতি আছে, আর আছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্মৃতিও। এই দুই মিশে গেছে কলকাতা দূরদর্শনের যাত্রায়। প্রথম থেকে আজ পর্যন্ত যার স্লোগান, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। দূরদর্শন তাই আজও বিপণনের বদলে দায়বদ্ধতাকে এগিয়ে রাখতে পারে। সেই সেকাল আর আজকের ছুটন্ত একাল, দুই সময়কে বাঙালি আনাকে জীবনসঙ্গী করে পথ হাঁটছে কলকাতা দূরদর্শন। সময়ের চাহিদা আর ঐতিহ্যকে মিলিয়ে দিতে পারে যে, তাকেই হয়তো প্রগতিশীল বলা যায়। জন্মদিনের অনুষ্ঠানে আরও একবার আমরা ঐতিহ্যের কাছে ফিরে যাব। একটা গান, সেই 1915-তে লেখা ফাল্গুনী নাটকের গান, যে নাটকে চন্দ্রহাস একই সঙ্গে পাতা ঝরা আর পাতা ধরার কথা বলে। যে নতুন নয়, নবীন, ফিরে ফিরেই নবীন, বারে বারেই নবীন। তোমায় নতুন করে পাবো বলে হারায় ক্ষণে ক্ষণ ও ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে, দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন। ও ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাবো বলে, ওগো তুমি আমার নড়ালে, তুমি আমার চিরকালে, তুমি আমার নড়ালে, তুমি আমার চিরকালে, ক্ষণকালের লীলার স্রোতে হাও যে নিমগান, ও মন ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। এই 5 দশকের পথ চলায় বাঙালি জীবনের নানান দিক নানানভাবে উঠে এসেছে আমাদের এই কলকাতা দূরদর্শনের পর্দায়। নাটক বা মূকাভিনয়, বাউল বা লোকসাহিত্য, আঞ্চলিক ভাষার অনুষ্ঠান বা চিকিৎসা সংবাদ, ছবি বা লোকশিল্প, সে এক অনিঃশেষ মঞ্চ বলা যেতে পারে। দূরদর্শনের জন্মদিনে তারা অনেকেই জানিয়েছেন তাদের শুভেচ্ছা। যখন টেলিভিশনটা শুরু হতো, দরজাটা খুললে কি সুন্দর মিষ্টি একটা সুর ভেসে আসতো। সেই কারণে দূরদর্শনটা আমাদের কাছে খুব প্রিয়। আজকে দূরদর্শনের এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের দূরদর্শনকে অনেক অনেক শুভেচ্ছা। আরো এগিয়ে চলুক, আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পারি। 50 বছর পেরিয়ে 51-তে পড়েছি। আমরা দূরদর্শনকে দেখছি, কিন্তু তাকেও অনেক লড়াই করে এগিয়ে আসতে হয়েছে। শুভকামনা রইল, আগামী পথ চলা মসৃণ হোক, আরও সুন্দর হোক। এই শুভ দিনে আমরা যে এরম একটা গুণীজনদের মাঝে এসে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমাদের ভীষণ ভাল লাগছে। দূরদর্শনকে আমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। দূরদর্শন আমাদের অন্তরে আছে। সেই ছোট বয়স থেকেই আমরা দূরদর্শন থেকেই আস্তে আস্তে বড় হয়েছি। দূরদর্শনের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো, আরও এগিয়ে যাক এই কামনা করি। সুস্থ সংস্কৃতির ধারক এবং বাহক দূরদর্শন। দূরদর্শন আমাদের চেতনায়, আমাদের মননে ছোটবেলা থেকে অনেকটা পাওয়া। দূরদর্শনের কাছে আমরা অনেকটা ঋণী। আমাদের অসাধারণ অভিজ্ঞতা হলো এরকম একটা অনুষ্ঠানে এসে, যেখানে কিংবদন্তি সমস্ত মানুষরা এলেন এবং আমাদের অনেক কিছু, আমাদের ঝুলিতে, অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু দিয়ে গেলেন। আশা করি আপনারা উপভোগ করলেন 50 বছর পূর্তি উপলক্ষে দূরদর্শনকে স্মরণীয় করার জন্য আজকের এই মুহূর্তটাকে। এই অনুষ্ঠানটাও থেকে যাবে পরবর্তী প্রজন্মের কাছে। Happy birthday! Happy birthday! তোমার সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নের ভাষায় আমি স্বপ্নের ভাষায় তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন।
আর সংস্কৃতি শোভন তোমার পরিমিতি, বিনোদন আর সংস্কৃতি শোভন তোমার পরিমিতি, তাই তো তোমার জয়। 5টি দশক পরে এখন দেখি সবার মনের ভুবন, শুধু তুমি ময়, শুধু তুমি ময়। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা